এই লেকচারে আমরা অনেক বইতে থাকা ভুল ভ্রান্তিগুলোকে সবার প্রথমে আমরা পড়বো আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি। এটা আমরা আজকের লেকচারে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মস্তিষ্ক এর দুটো অংশ আছে, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে এই মানুষটাকে কি তোমরা কেউ চেনো? টার্সিকা নামক প্রকোষ্ঠটা কিন্তু আমাদের পিটুইটারি টপিক। কেন গোনাডো বলছি হচ্ছে আমাদের লাভ পিরিয়ডে মহিলাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের প্রাণীদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, অর্থাৎ আমাদের প্রাণী হরমোনের সেকেন্ড লেকচার নিয়ে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হবে আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি। আজকের লেকচারটা এত মজাদার হবে যে এই লেকচার শেষে জীবন বিজ্ঞান তোমার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট হয়ে উঠবে। এবং এই লেকচারে আমরা অনেক বইতে থাকা ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করব এবং এমন এমন মজার ছলে জিনিসগুলোকে বুঝবো যাতে কিনা তোমার প্রত্যেকটা কনসেপ্ট একদম মাথায় গেঁথে যায়। শুরু থেকে শেষ অব্দি এই লেকচারটা যদি না দেখো তাহলে অবশ্যই তুমি অনেক কিছু কিন্তু মিস করতে চলেছো, কারণ আমি আজকে যে যে জিনিসগুলো পড়াবো সেগুলো হয়তো তুমি তোমার স্কুল বা টিউশনে হয়তো শিখতে পারবে না। তো ধৈর্য ধরে পুরো লেকচারটা কভার করো, এত কিছু শিখতে পারবে যেগুলো কিন্তু তোমার আজীবন কাজে দেবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আবারও আমি বলে দিই যে আমাদের প্রত্যেকটা লেকচারে যে নোটস থাকে, তার যে ডেলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট থাকে, তার যে অন্যান্য রিলেটেড স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে, সমস্ত কিছু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট আমি প্রোভাইড করি। এবং আমার যে প্রত্যেকটা ভিডিওর লিঙ্কস রয়েছে সেগুলোও কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও শেয়ার করি। তো আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু জয়েন করে যাও। তো সবার প্রথমে দেখা যাক যে আমাদের কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের টপিক লিস্টে রয়েছে, যেগুলো আমাদের পড়তে হবে থ্রু আউট দ্য লেকচার্স এই চ্যাপ্টারে। তো সবার প্রথমে আমরা পড়বো আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি, এটা আমরা আজকের লেকচারে কভার করব। পিনিয়াল গ্রন্থি আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এটাকে কভার করব না। তারপর আমরা চলে আসবো আমাদের থাইরয়েড গ্রন্থিতে, তারপর অ্যাড্রিনাল গ্রন্থিতে, তারপর আমাদের অগ্নাশয়, এবং আমাদের মহিলাদের ক্ষেত্রে আমাদের থাকবে ডিম্বাশয়, এবং পুরুষের ক্ষেত্রে থাকবে আমাদের হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয় কি আমাদের পুংগোনাড, এবং ডিম্বাশয় কি আমাদের স্ত্রী গোনাড। ঠিক আছে, তার মানে ডিম্বাশয় কোথায় পাওয়া যাবে? আমাদের স্ত্রী দেহে। শুক্রাশয় কোথায় পাওয়া যাবে? আমাদের পুরুষ দেহে। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন কি হবে? আমাদের হবে প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস, এবং তারপর দেখবো আমাদের পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, তাহলে এইগুলো কোথায় আছে? এইগুলো কিন্তু আছে আমাদের মাথার মধ্যে, তাই তো? তাহলে আমাদের যে এই ব্রেন কিন্তু একটা কমপ্লেক্স স্ট্রাকচার, খুবই জটিল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা কোথায় বুঝবো? এটা কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে বুঝবো, যখন আমরা নার্ভাস সিস্টেম পড়বো বা আমরা স্নায়ুতন্ত্র পড়বো। ঠিক আছে, তো আমরা যখন স্নায়ুতন্ত্র পড়বো তখন আমরা প্রত্যেকটা স্ট্রাকচার ডিসকাশন করব। আজকে আমরা শুধু দুটো জায়গাতে ফোকাস করব। কি কি জায়গা? এক নম্বর হচ্ছে আমাদের এই হাইপোথ্যালামাস। এখানে কি আছে? এখানে আছে, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাসের সাথে আমাদের একটা বৃন্ত দ্বারা যুক্ত এই একটা আমাদের বৃন্ত রয়েছে। এই বৃন্তটার নাম হচ্ছে আমাদের ইনফ্যান্ডিবুলাম। এর সাথে আমাদের যুক্ত রয়েছে নিচে মটরদানার মতো দেখতে একটা অংশ, যাকে কিন্তু আমরা বলবো পিটুইটারি। তাহলে এই অংশটা কি? এটা হচ্ছে আমাদের পিটুইটারি। আচ্ছা, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। তাদেরকে যুক্ত করছে কে? যুক্ত করছে ইনফ্যান্ডিবুলাম নামক একটা বৃন্ত। তাহলে আমাদের টপিক অফ ডিসকাশন কোথায় আছে? এই যে এখানটায় আছে। ঠিক আছে, আরেকবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের, এখানে রয়েছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, এটা কি? আমাদের পিটুইটারি। আর এদেরকে যুক্ত করছে কে? যুক্ত করছে আমাদের ইনফ্যান্ডিবুলাম নামক একটা বৃন্ত। ঠিক আছে, বোঝা গেল? এবার টপিক শুরু করার আগে একটা কথা বলো, এই টিমটাকে তুমি চেনো? হু আর দে? ডু ইউ নো? তুমি কি চেনো এদেরকে? হ্যাঁ, এটা একটা টিম যে টিমটা আমাদের আইপিএল এ খেলে, যেটা কি আমাদের আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাই তো? আশা করি সবাই কম বেশি জানো, এবং অনেকেই হয়তো এই টিমের ফ্যান। তো এই টিমের মধ্যে এই প্লেয়ারটাকে কি তোমরা চেনো? কে এই প্লেয়ারটা? এর নাম হচ্ছে আমাদের রাজাত পাটিদার। কি নাম এর নাম? এর নাম হচ্ছে আমাদের রাজাত পাতিদার, তাই তো? তাহলে আমাদের যে রাজাত পাটিদার, সে কি? সে হচ্ছে আমাদের বর্তমান আরসিবি টিমের ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে আমাদের যে রাজাত পাটিদার বর্তমান আরসিবি টিমের ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনের কাজ কি? ক্যাপ্টেনের কাজ আমাদের যে 11 জন প্লেয়ার আছে তার মধ্যে 9 জনকে কন্ট্রোল করা। কেন 9 জন বলছি একটু পরেই বোঝা যাবে। তাহলে আমাদের রজত পাটিদার কি করে? আমাদের বাকি 9 জন প্লেয়ারকে কন্ট্রোল করে। কে কোথায় ফিল্ডিং করবে, কে বোলিং করবে, কে কিপিং করবে, কিপার পিছনে দাঁড়াবে নাকি কিপার সামনে এসে দাঁড়াবে। ফাস্ট বোলারদের ক্ষেত্রে আমাদের ফাস্ট বোলার কখন বল করতে হবে, কখন আমাদের স্পিনার বল করতে হবে, কখন কোন ব্যাটসম্যান আগে যাবে, ব্যাটসম্যানদের পজিশন, তাহলে এগুলো কে ডিসাইড করতে পারে? আমাদের কিন্তু ক্যাপ্টেন ডিসাইড করতে পারে ইন দ্য ফিল্ড। ঠিক আছে, তাহলে আমাদের ফিল্ডে একবার যখন আমি চলে আসি তখন কাকে কোথায় দাঁড় করাবো সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে করছে? আমাদের ক্যাপ্টেন করছে, যে কিনা আমাদের রাজাত পাটিদার। ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি যে এই মানুষটাকে কি তোমরা কেউ চেনো? চেনো? আশা করি সবাই চেনো। কে? এটা হচ্ছে আমাদের বিরাট কোহলি। তাহলে এই বিরাট কোহলি কি হয়? আমাদের এই যে বিরাট কোহলি, সে এমন একজন প্লেয়ার যে কিনা আমাদের আরসিবির সোল। আর তার কাছে এত এক্সপিরিয়েন্স আছে যে এই যে রাজাত পাটিদার আমাদের ক্যাপ্টেন, তাকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের বিরাট কোহলি। তাহলে যদি রাজাত পাটিদার আজকে এমন কোনো একটা ফিল্ড প্লেসমেন্ট করে, যে ফিল্ড প্লেসমেন্টটা আমাদের
বিরাট কোহলি মনে করলো যে ঠিক নয়, আমাকে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে বিরাট কোহলি কি করে, রাজাত পাটিদারের কাছে যায়, গিয়ে বলে যে এই প্লেয়ারটাকে তুমি অন্য জায়গায় বসাও, ওখানে বসালে তাহলে কিন্তু আমাদের ফিল্ড প্লেসমেন্ট আরো স্ট্রঙ্গার হবে। এই বলারের জায়গায় অন্য বলারকে আনো, তাহলে যদি এরকম বোলিং লাইন আপ আমরা যদি এরকম ভাবে সেট আপ করি, তাহলে কিন্তু আমাদের যে এন্ড থেকে আমি বল করবো তাতে উইকেট পড়ার চান্সেস বেশি। তার মানে আমি বলতে পারি যে আমাদের ক্যাপ্টেন রাজাত পাটিদার সে কিন্তু 9 জনকে কন্ট্রোল করে, কিন্তু আমাদের যে বিরাট কোহলি সে হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার। কি বলতে পারি, আমাদের বিরাট কোহলি হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার। এই সুপ্রিম কমান্ডার কি করে, আমাদের যে ক্যাপ্টেন যে কিনা সবাইকে কন্ট্রোল করছে তাকেও নিয়ন্ত্রণ করে। সে কি করে, সে তার এত এক্সপিরিয়েন্স, তার এত মানে কর্মদক্ষতা আছে, সে কি করে আমাদের ক্যাপ্টেনকে গাইডেন্স দেয়, আমাকে ক্যাপ্টেনকে নিয়ন্ত্রণ করে যাতে সে অন্যান্যদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাই তো? তার মানে আমরা একটা কথা বাংলায় বলি না যে সব বাপের একটা করে বাপ থাকে, সেই বাপটা হচ্ছে আমাদের আরসিবি টিমের জন্য বিরাট কোহলি। তাহলে আমি এইসব কেন বলছি, কেন এইসব ছাইবস্য আমি পড়াশোনার লেকচারে নিয়ে আসলাম? কারণ আমি বলতে পারি যে আমাদের এই যে রাজাত পাটিদার যে ক্যাপ্টেন, যে কিনা বাকি সবাইকে নিয়ন্ত্রণ করে, সে কেউই না আমাদের হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে পিটুইটারি গ্রন্থি। কি বলবো, সে হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। আমি বাংলাতেই লিখবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? ইংরেজিতে লিখছি যাতে একটু তাড়াতাড়ি হয়, ঠিক আছে, কারণ আমার ইংরেজিতে লেখা বেশি অভ্যেস রয়েছে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড বা আমাদের পিটুইটারি গ্রন্থি কি আমাদের রাজাত পাটিদার ক্যাপ্টেন, যে কিনা বাকি সকল অন্তঃক্ষরা গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ওই যে সব বাপের একটা করে বাপ আছে, তার মানে এই পিটুইটারি গ্রন্থিকেও একজন নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার, যে কিনা আমাদের অন্তঃক্ষরা তন্ত্রের জন্য কে হবে, আমাদের হাইপোথ্যালামাস। তার মানে আমাদের হাইপোথ্যালামাস কি, আমাদের হাইপোথ্যালামাস হচ্ছে সেই বিরাট কোহলি যে কিনা আমাদের ক্যাপ্টেনকেও নিয়ন্ত্রণ করে। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমাদের এই যে পিটুইটারি গ্রন্থি, সেই পিটুইটারি গ্রন্থি মানব দেহের অন্যান্য যে সকল গ্রন্থি আছে, যেরকম থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, আমাদের প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, আমাদের যে শুক্রাশয় পুরুষ দেহে, এবং আমাদের ডিম্বাশয়, এই সকল যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে আমাদের নিয়ন্ত্রণ করে, তাদের বৃদ্ধি এবং ক্ষরণ কি সে ত্বরান্বিত করে। তাহলে পিটুইটারি গ্রন্থি সবাইকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু পিটুইটারি গ্রন্থিকে কে নিয়ন্ত্রণ করে, সে করে কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। তার মানে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের সুপ্রিম কমান্ডার। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলি আমরা, পিটুইটারি গ্রন্থিকে, কারণ সে সবাইকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারও একটা প্রভুগ্রন্থি রয়েছে। তাহলে আমি একে কি বলবো, হাইপোথ্যালামাসকে আমি বলবো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। তাহলে আমার পুরো কনসেপ্টটা কি ভালো করে ক্লিয়ার হলো? হাইপোথ্যালামাস যে কিনা পিটুইটারিকে কন্ট্রোল করে, তাই একে কি বলি আমরা, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি। আর পিটুইটারি গ্ল্যান্ড সবাইকে কন্ট্রোল করে, তাই ওকে কি বলি আমরা, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। ঠিক আছে? তাহলে আমি যখন আমার পরীক্ষায় দেবে তখন আমি কি বলবো, আমি বলবো যে আমাদের প্রভুগ্রন্থিকে, প্রভুগ্রন্থি হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। কেন? কারণ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যে হরমোনগুলো, সেই হরমোন অন্যান্য সকল যে অন্তঃক্ষরা গ্রন্থি, যেরকম থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি, তাদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই একে আমরা কি বলি, প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে পিটুইটারি গ্রন্থির নাম কি, প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। কিন্তু এই পিটুইটারি গ্রন্থিকে কি কেউ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, তাহলে এই পিটুইটারি যে গ্রন্থি আছে, এই পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের এই যে হাইপোথ্যালামাস, সে আবার পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাই হাইপোথ্যালামাসকে আমরা কি বলি, বলি আমরা প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি। প্রভুগ্রন্থিটা কে, আমাদের পিটুইটারি, তাহলে তার প্রভুগ্রন্থি, অর্থাৎ আমি কি বলবো, প্রভুগ্রন্থির প্রভুগ্রন্থি বা প্রভুগ্রন্থির প্রভু, বা আমাদের কি বলবো, সুপ্রিম কমান্ডার, বা ইংরেজিতে আমি কি বলতে পারি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কি বলতে পারি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। বা আমি আরো কি বলতে পারি, আমি বলতে পারি সুপার মাস্টার। কি বলতে পারি, সুপার মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে এরকম বিভিন্ন নামে কিন্তু আমরা একে অভিহিত করতে পারি। বোঝা গেল? তাহলে আমাদের সুপ্রিম কমান্ডার কে হবে, হাইপোথ্যালামাস। আমাদের প্রভুগ্রন্থি কে হবে, আমাদের পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে? এটাকে ডিপিক্ট করার জন্য আমি একটা ইমেজ বানিয়েছিলাম, চাইলে দেখতে পারো। এটাকে আমাদের পিটুইটারি গ্রন্থি, যে কিনা বাকি সবাইকে কন্ট্রোল করছে, কিন্তু এই যে সব বাপের একটা বাপ থাকে, সে কি আমাদের সুপ্রিম কমান্ডার। এটাকে, এটা হবে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে এই যে আমাদের সুপ্রিম কমান্ডার, সেটাকে, সেটা কিন্তু আমাদের হাইপোথ্যালামাস। আর আমাদের যে সবাইকে নিয়ন্ত্রণ করছে মাস্টার গ্ল্যান্ড, সেটা কি হবে, সেটা কিন্তু হবে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমাদেরকে অ্যানালজিটা মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমাদের হাইপোথ্যালামাসটা আছে কোথায় ব্রেনের মধ্যে, সেটা ভালো করে বুঝে নেওয়া যাক। তার জন্য এই ডায়াগ্রামটা ভালো করে মনে রাখো, তাহলেই দেখবে সব একদম একদম ক্লিয়ার লাগবে। ঠিক আছে? দেখো এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস, তৃতীয় মস্তিষ্ক নিলয়। তীর চিহ্ন এখানে দেখা যাচ্ছে, তুমি এই পোর্শনটা বুঝতে পারছো যে কোনটা তাহলে আমাদের তৃতীয় মস্তিষ্ক নিলয়। এবং একটা জিনিস দেখছো যেটা হচ্ছে আমাদের থ্যালামাস। ঠিক আছে? আর একটা জিনিস দেখছো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। দেখো আমি একটা অ্যানালজি বোঝাতে চাই, যে অ্যানালজিটা কি, দেখো যদি আমি তোমাদেরকে বলি যে আমাদের মস্তিষ্ককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? ডিটেলসে আমরা পড়বো এই জিনিসটা, কোথায় পড়বো, আমাদের নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার কি, আমাদের স্নায়ুতন্ত্র। তার মধ্যে একটা ডেডিকেটেড অংশ আছে কি, আমাদের মানব মস্তিষ্কের। ঠিক আছে? স্নায়ুতন্ত্র,
স্নায়ুতন্ত্রের মধ্যেই আছে মানব মস্তিষ্ক, মানব চক্ষু, এগুলো আমরা ডিটেলসে পড়বো। বাট এখন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমার কি সমস্ত কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে পারে। তো মস্তিষ্ককে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, বুঝতেই পারছো সামনের দিককার অংশ। একটা হচ্ছে কি আমাদের মধ্য মস্তিষ্ক, নাম শুনেই বুঝতে পারবে সমস্ত কিছু। আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। কি কি বললাম বোঝা গেল? একটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা কি আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা, কি কি বলবো এটাকে? ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এইবার এই যে অগ্র মস্তিষ্ক, এর দুটো অংশ আছে, একটা হচ্ছে টেলেনসেফালন, একটা হচ্ছে ডায়েনসেফালন। তাহলে এই অগ্র মস্তিষ্কের মধ্যে একটা অংশ কি, সেটা হচ্ছে আমাদের ডায়েনসেফালন। কি বলবো? ডায়েনসেফালন। আর একটা অংশ কি বললাম? টেলেনসেফালন। তো ভাগ তখন করবো। আপাতত এটা বোঝো যে আমাদের অগ্র মস্তিষ্কের মধ্যে কে থাকে? অগ্র মস্তিষ্কের মধ্যে থাকে আমাদের ডায়েনসেফালন নামক একটা অংশ। এবার এই যে আমাদের ডায়েনসেফালনকে একটা ঘরের মতো কল্পনা করো। কি বললাম? যে আমাদের এই যে ডায়েনসেফালন, এই ডায়েনসেফালনকে কল্পনা করো যে এটা তোমার ঘর, ঠিক আছে? এবার ঘরের কি কি অংশ থাকে? ঘরের মধ্যে একটা থাকে আমাদের মেঝে অংশ, একটা থাকে আমাদের দেয়াল অংশ, আর একটা থাকে কি, আর একটা থাকে হচ্ছে আমাদের দেয়ালের উপর কি থাকে? আমাদের ছাদ অংশ, তাই তো? তাহলে এইবার আমি বলছি, এই যে দেয়ালগুলো না, তোমার ঘরের দেয়ালকে তুমি মনে করো যে ওটা হচ্ছে আমাদের থ্যালামাস। কি বলছি? যে দেয়ালগুলো হচ্ছে আমাদের থ্যালামাস। তাহলে থ্যালামাসের ওপরে কে আছে? ওপরে রয়েছে আমাদের ছাদ। সেই ছাদটা তাহলে হয়ে যাবে আমাদের এপিথ্যালামাস। কি বলছি? যে ছাদটার নাম হবে আমাদের এপিথ্যালামাস। এবং নিচে কি আছে? মেঝে। তাহলে মেঝেটা কি হবে? মেঝেকে আমরা বলবো হাইপোথ্যালামাস। ঠিক আছে? এই অ্যানালজিটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি বলতে পারি যে আমি যদি আমাদের ডায়েনসেফালনকে একটা ঘর মনে করি, তাহলে ডায়েনসেফালনের দেয়ালটা হচ্ছে থ্যালামাস। যদি আমি দেয়ালের ওপরে যে রয়েছে আমাদের ছাদ তাকে ভাবি, তাহলে সেটা হচ্ছে আমাদের একটা এপিথ্যালামাস। এবং আমাদের যে মেঝে, সেই মেঝেটা হবে তাহলে আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে আমাদের ডায়েনসেফালনের মাঝখানে আছে কি? আমাদের থ্যালামাস, ঠিক আছে? থ্যালামাসের ওপরে আছে কি? আমাদের এপিথ্যালামাস, এপিথ্যালামাস। আর থ্যালামাসের নিচে কি আছে? সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে? তাহলে এই হাইপোথ্যালামাস কিন্তু আমাদের কিসে আছে? থ্যালামাসের নিচে রয়েছে, তাই তো? তাই এই হাইপোথ্যালামাস নিয়ে কিন্তু আমাদের টপিক অফ ডিসকাশন। তাহলে আমি এবার এর অবস্থানটা কি বলবো? অগ্র মস্তিষ্কের, ওই যে কি বলেছিলাম, এটা কিসের ভাগ? ডায়েনসেফালনের ভাগ। আর ডায়েনসেফালন কি আমাদের অগ্র মস্তিষ্কের ভাগ। তাহলে আমি কি বলবো? অগ্র মস্তিষ্কের ডায়েনসেফালন অংশে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের নিচে, ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে, এবং থ্যালামাসের নিচে কিন্তু এটা অবস্থিত, ঠিক আছে? থ্যালামাসের নিচে আছে, তাই কি হাইপোথ্যালামাস। হাইপো মানে কি নিচে আছে, আর থ্যালামাসের নিচে আছে, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? কি বলেছি? যে আমাদের থ্যালামাস আমাদের পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই তো? তার মধ্যে স্পেসিফিক্যালি কি বলছি? অগ্র পিটুইটারি। কেন? একটু পরেই বুঝতে পারবে, ঠিক আছে? কিভাবে নিয়ন্ত্রণ করে? দেখো, এই দু রকমের হরমোন ক্ষরণ করে। একটা কি রিলিজিং টাইপ, একটা কি আমাদের ইনহিবিটিং টাইপ, ঠিক আছে? এই রিলিজিং টাইপ মানে কি? রিলিজিং টাইপ মানে সে রিলিজ করতে বলবে। আর ইনহিবিটিং টাইপ মানে কি? সে ইনহিবিট করতে বলবে। ইনহিবিট করা মানে কি? সে বাধা দেবে, ঠিক আছে? ইনহিবিট করা মানে বাধা দেওয়া, আর রিলিজ করা মানে কি? ক্ষরণ করতে বলা। তার মানে যদি আমাদের রিলিজ হরমোন ক্ষরণ হয়, তাহলে কি হবে? যে পিটুইটারি হরমোনটা ক্ষরণ করতে চাইছে সে ক্ষরণ হতে পারবে। কিন্তু আমাদের যদি ইনহিবিট টাইপের হরমোন যায়, তাহলে কি হবে? পিটুইটারি যে হরমোন ক্ষরণ করতো, সেই হরমোন ক্ষরণটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে? ডিটেলসে বোঝাবো, চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন নামকও কিন্তু দুটো হরমোন তৈরি করে, যেটা কিন্তু পরবর্তীকালে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, এবং এগুলো আমরা ডিটেলসে পড়বো, তাই ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, বুঝে গেলাম তাহলে আমাদের হাইপোথ্যালামাস। এবার আসি আমাদের পিটুইটারি গ্রন্থির কথায়। এটাও ছবিতে ভালো করে দেখো, তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা কি হয়? আমাদের করোটির স্ফেনয়েড অস্থি দ্বারা নির্মিত একটা সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠে অবস্থিত। এই প্রকোষ্ঠের মধ্যে কি? এই প্রকোষ্ঠের মধ্যে কিন্তু আমাদের এই যে দুটো আমাদের কি রয়েছে? আমাদের পিটুইটারি গ্রন্থি রয়েছে। কি বলেছিলাম যে পিটুইটারি গ্রন্থি আমাদের মটর দানার মতো দেখতে? তা আমাদের মটর দানাও কিরকম হয়? ঠিক এরকম টাইপের হয়। আমাদের পিটুইটারি গ্রন্থিটাও কিন্তু এরকম টাইপেরই হয়। এবার এর দুটো অংশ আছে, একটা কি? একটা হচ্ছে আমাদের অগ্র অংশ, আর একটা কি? এটা হচ্ছে আমাদের পশ্চাৎ অংশ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটু ভালো করে বোঝার দরকার, ঠিক আছে? তার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে একটা স্লাইড কপি করে নিই। ওকে, তো জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, আমি একটা স্লাইড কপি করে নিয়েছি। এবার আমি যদি এখানে এটাকে ড্র করতে চাই, তাহলে দেখো ওপরে কে আছে? ওপরে আছে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। কি বলবো এর নাম? এর নাম হবে আমাদের হাইপোথ্যালামাস, ঠিক আছে? আচ্ছা, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে? এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের সাথে যুক্ত রয়েছে একটা নির্দিষ্ট বৃন্ত দ্বারা। একে আমরা কি বলি? একে আমরা বলি ইনফান্ডিবুলাম। একে কি বলি? ইনফান্ডিবুলাম,
বুলাম বা ইনফ্যান্ডিবুলাম, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমাদের যুক্ত রয়েছে আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কিন্তু খুব ছোট হয়, আমরা বোঝার সুবিধার থেকে বড় করে দেখাচ্ছি। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। কি এটা? এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। এবারে এই যে আমাদের পিটুইটারি গ্রন্থিটা আছে, এই পিটুইটারি গ্রন্থিটার দুটো অংশ। প্রথম একটা অংশ, তাকে আমরা বলবো আমাদের অগ্র অংশ, বা আমাদের কি বলবো? একে আমরা বলবো অগ্র পিটুইটারি। কি বলবো? একে আমরা বলবো অগ্র পিটুইটারি। আর পরে যে অংশটা আছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো আমাদের পশ্চাৎ পিটুইটারি। কি বলবো? একে আমরা বলবো আমাদের পশ্চাৎ পিটুইটারি, ঠিক আছে। এইবার এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি না, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে আমাদের হাইপোফাইসিস। কি বলবো? এর নাম হচ্ছে আমাদের হাইপোফাইসিস, ঠিক আছে। আচ্ছা, এবার যেহেতু আমরা পিটুইটারি গ্রন্থিকে হাইপোফাইসিস বলি, তাই আমাদের যে অগ্র পিটুইটারি বা অ্যান্টেরিয়ার পিটুইটারি, তার নাম হচ্ছে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। কি বলবো? এর নাম হচ্ছে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। হাইপো কোত্থেকে আসলো? হাইপোফাইসিস মানেই হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। তা আমাদের যে অগ্র পিটুইটারি তাকে আমরা কি বলি? অ্যাডিনো হাইপোফাইসিস। তাহলে এর নাম কি হবে? এর নাম হয়ে যাবে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। আর পশ্চাৎ পিটুইটারির নাম কি হবে? পশ্চাৎ পিটুইটারির নাম হবে আমাদের নিউরো হাইপোফাইসিস। কি বলবো? এর নাম হবে আমাদের নিউরো হাইপো, ভাইপো না কিন্তু, হাইপো, হাইপোফাইসিস। তাহলে এইটা কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থির ভাগ। বোঝা গেল? আচ্ছা, আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আর একটা সূক্ষ্ম জিনিস বোঝাই, যে জিনিসটা কিন্তু আমাদের পরবর্তীতে বেশি কাজে দেবে। দেখো, আমি যদি এখন শুধুমাত্র আমাদের পিটুইটারি গ্রন্থির কথা বলি, তাহলে এই আমাদের পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থির যে অগ্রখণ্ড, এটা কি? এটা হচ্ছে আমাদের অগ্রখণ্ড। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস। এর নাম কি? অ্যাডিনো হাইপোফাইসিস। আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের পশ্চাৎ খণ্ড। পশ্চাৎ খণ্ডের নাম কি? পশ্চাৎ খণ্ডের নাম হচ্ছে আমাদের নিউরো হাইপোফাইসিস, তাই তো? এটাই আমি তোমাদেরকে শেখালাম। এইবার এই যে আমাদের অ্যাডিনো হাইপোফাইসিস, এর আবার ফার্দার দুটো অংশ রয়েছে। এর প্রথম একটা অংশ আছে, তাকে আমরা বলি আমাদের পার্স ডিস্টালিস। কি বলি? পার্স ডিস্টালিস। আর এই যে দ্বিতীয় পার্টটা আছে, একে আমরা বলি পার্স ইন্টারমিডিয়া। কি বলি? একে আমরা বলি আমাদের পার্স ইন্টারমিডিয়া। কিন্তু আমাদের যে পশ্চাৎ খণ্ড বা নিউরো হাইপোফাইসিস, তাকে আমরা একটা খণ্ড হিসেবেই গণ্য করি, যাকে আমরা বলি আমাদের পার্স নার্ভোসা। কি বলি? আমাদের পার্স নার্ভোসা। তার মানে আমি বলতে পারি যে আমাদের পশ্চাৎ খণ্ডকেই আমি পার্স নার্ভোসা বলি। কিন্তু আমাদের যে অগ্রখণ্ড, সেই অগ্রখণ্ডের আমরা দুটো ভাগ করি, ঠিক আছে। অগ্রখণ্ড এই কি আমাদের এই পুরোটা, এই পুরো যে অংশটা আছে, এই পুরো অংশটা কিন্তু আমাদের দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের পার্স ডিস্টালিস, একটা হচ্ছে আমাদের পার্স ইন্টারমিডিয়া। কিন্তু আমাদের মতো যে উন্নত শ্রেণীর প্রাণী, মানুষের মতো, তাদের কিন্তু এই যে পার্স ইন্টারমিডিয়া, এটা কিন্তু আমাদের অ্যাটাচড হয়ে যায় আমাদের পার্স ডিস্টালিসের সাথে। এটার কিন্তু আমাদের স্বতন্ত্র কোনো অস্তিত্ব সহজে থাকে না। তাই আমি বলতে পারি যে আমাদের স্বতন্ত্র অস্তিত্ব প্রায় নেই, ঠিক আছে। প্রায় নেই। আমাদের কাদের জন্য বলছি আমি? এটা মানুষের জন্য বলছি। তাহলে মানুষের জন্য বা মানুষের মতো উন্নত প্রজাতির যে প্রাণীরা আছে, তাদের জন্য কিন্তু আমাদের এই পার্স ইন্টারমিডিয়াটা স্বতন্ত্র, তার কোনো অস্তিত্ব নেই। তা আমরা বলতে পারি যে আমাদের অগ্রখণ্ড একটা গোটা খণ্ড, ঠিক আছে। তার মধ্যে আমি আর এই পার্স ইন্টারমিডিয়ার কথা ধরবো না, ঠিক আছে। এই পার্স ইন্টারমিডিয়া থেকে একটা হরমোন ক্ষরণ হয়, এমএসএইচ। তাহলে এই এমএসএইচটাও কিন্তু আমাদের প্রাণীর জন্য, মানে উন্নত শ্রেণীর প্রাণী বা মানুষের জন্য, সেটা খুব একটা অ্যাক্টিভ নয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এমএসএইচ কে বাদ দিয়ে দেবো আমাদের লিস্ট থেকে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এত ডিটেলসে কি তোমাদের লাগবে? না, লাগবে না, তবুও আমি বুঝিয়ে দিলাম। তাহলে আমি বলতে পারি যে আমাদের দুটো খণ্ড আছে, একটা হচ্ছে অগ্রখণ্ড বা অ্যাডিনো হাইপোফাইসিস, আর একটা কি আমাদের পশ্চাৎ খণ্ড বা নিউরো হাইপোফাইসিস, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিনো হাইপোফাইসিস সেটা আমাদের বড় অগ্র পিটুইটারি, বাকি আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি। এর নাম কি? একে ইংরেজিতে আমরা বলি অ্যান্টেরিয়ার পিটুইটারি। কি বলি? অ্যান্টেরিয়ার পিটুইটারি। আর আমাদের পশ্চাৎ খণ্ডকে কি বলি? তাকে আমরা বলি পস্টেরিয়ার পিটুইটারি। কি বলি? পস্টেরিয়ার পিটুইটারি, পিটুইটারি, ঠিক আছে। এটা কি আমাদের প্রায় 25%, মানে এটা কি আমাদের ছোট। এখানে এই পাশটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের বড়, এটা কি আমাদের অগ্র পিটুইটারি। আর এই পাশটা কি আমাদের ছোট হবে, এটা কি আমাদের পশ্চাৎ পিটুইটারি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু ছিল আমাদের ফুল পিটুইটারি গ্রন্থির কনসেপ্ট, ঠিক আছে। এইবার আমরা আমাদের পিটুইটারি গ্রন্থির যে বিভিন্ন হরমোনগুলো আছে, সেই হরমোনগুলো নির্দিষ্ট কিছু কোষ ক্ষরণ করে। তাহলে সেই কোষগুলো সম্পর্কে জানবো। যদি আমাদের কোষগুলো সম্পর্কে জানা থাকে, তাহলে কিন্তু আমরা খুব ভালো করে সমস্ত হরমোনগুলোকে মনে রাখতে পারবো। তো দেখো, আমাদের যে অগ্র পিটুইটারি থাকে না, তার মধ্যে আমরা 5 রকমের কোষ পড়বো। আর এই 5 রকমের কোষ থেকে আমাদের 7 রকমের হরমোন বেরোবে। কি বললাম? আমরা পড়বো আমাদের 5 রকমের কোষ, তার থেকে 7 রকমের হরমোন বেরোবে, ঠিক আছে। কি কি পড়বো? 1 নম্বর আমাদের কোষটাকে পড়বো, সেটা হচ্ছে আমাদের সোমাটোট্রপ। কি বলবো? সোমাটোট্রপ,
ঠিক আছে, ইংরেজিতে কি বলবো, সোমাটোট্রপস। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে কি পড়বো, 2 নম্বরে পড়বো আমাদের থাইরোট্রপস। কি বলবো, থাইরোট্রপস। ঠিক আছে, আমি আর ইংরেজিটা লিখছি না বা লিখে দিই, কি বলবো, থাইরোট্রপস। আচ্ছা 3 নম্বরে আমি কি বলবো, 3 নম্বরে আমি বলবো আমাদের গোনাডোট্রপস। কি বলবো, গোনাডোট্রপস। ঠিক আছে, বা ইংরেজিতে গোনাডোট্রপস। আচ্ছা 4 নম্বরে কে আসবে, 4 নম্বরে আসবে আমাদের ল্যাক্টোট্রপস। কি বলবো, ল্যাক্টোট্রপস। আর এই ল্যাক্টোট্রপস নিয়ে আমার কাছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, তো ল্যাক্টোট্রপস। আচ্ছা তারপর কি, তারপর আমি 5 নম্বরে বলবো আমাদের কর্টিকোট্রপস। এটাই আমাদের শেষ কোর্স, তাহলে এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো কর্টিকোট্রপস। ঠিক আছে, বা ইংরেজিতে আমি যদি লিখি তাহলে আমি লিখে দিচ্ছি কর্টিকোট্রপস। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের মোট 5 রকমের কোষ হয়ে গেল। এবার আমাদের যে সোমাটোট্রপস, এই সোমাটোট্রপস থেকে যে হরমোনটা ক্ষরণ হয় তাকে আমরা বলি সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ। ঠিক আছে, এইবার এই এসটিএইচ কি করে, আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তাই একে আমরা বলি গ্রোথ হরমোন। ঠিক আছে, আচ্ছা থাইরোট্রপস থেকে কি ক্ষরণ হয়, তার থেকে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হয়। বোঝা গেল। গোনাডোট্রপস থেকে কি ক্ষরণ হয়, গোনাডোট্রপস থেকে আমাদের গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ হয়। কি বললাম, গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন, সেটা আমাদের ক্ষরণ হয়। আর সেটা কি, সেটা হচ্ছে আমাদের এলএইচ এবং এফএসএইচ। ঠিক আছে, আর কেউ নয়, তোমাদের বইতে ভুল লেখা আছে, আমি বলে দেবো যে বইতে কি লেখা আছে আর সঠিক উত্তরটা কি হবে, কিন্তু আপাতত ধৈর্য ধরো, কেউ কিন্তু জাজ করবে না, কারণ তোমাদের বইতে ভুল আছে, আমি ভুল নই। ঠিক আছে, আচ্ছা তারপর কি, তারপর হচ্ছে আমাদের ল্যাক্টোট্রপস, তাই তো ল্যাক্টোট্রপস থেকে কি বেরোবে, ল্যাক্টোট্রপস থেকে বেরোয় আমাদের প্রোল্যাকটিন। কি বলছি, প্রোল্যাকটিন, একে আমরা পিআরএল বলে থাকি, বা আমাদের লিউটোট্রপিক হরমোন বলা হয়, তাহলে কি বলি, তাকে আমি এলটিএইচ বলে থাকি। ঠিক আছে, তাহলে এই নামগুলোতেও আমরা কিন্তু একে চিনে থাকি। এবং আমাদের যে কর্টিকোট্রপস, তার থেকে আমাদের এসিটিএইচ, ঠিক আছে, অথবা আমাদের এমএসএইচ খরিত হয়। এবার এই এমএসএইচ আমি কি বললাম, এটা কিন্তু আমাদের মানুষের জন্য খুব একটা অ্যাক্টিভ কোনো হরমোন নয়, তো এমএসএইচ কিন্তু তোমরা অনেক ক্ষেত্রেই দেখবে যে এটা কিন্তু আমরা লিস্টে কনসিডার করব না। বাকি হরমোনগুলো কিন্তু আমাদের জন্য মূল হরমোন। তাহলে মোট কতগুলো হরমোন দাঁড়ালো, দেখো আমাদের এটা 1 নম্বর হরমোন, 2 নম্বর, এখানে 3 4, এই আমাদের 5, এই 6 এবং এই একজন কি 7, তাহলে মোট আমাদের 7টা হরমোন এবং 5 রকমের কোষ। তাহলে আমরা সমস্তটা বুঝতে পারলাম। আর একটা মজাদার ফ্যাক্ট কি জানো, যে এই যে প্রোল্যাকটিন হরমোনটা, এই প্রোল্যাকটিন হরমোনটা কি করে, আমাদের যে মাতৃদেহ আছে সেই মাতৃদেহের যে স্তন গ্রন্থি, সেই স্তন গ্রন্থিতে মিল্ক প্রোডাকশনের জন্য দায়ী। এবার যখন মিল্ক প্রোডাকশন হবে, মানে সে প্রেগন্যান্সি পিরিয়ডে আসছে, তো প্রেগন্যান্সি পিরিয়ডের টাইমে কি হয়, এই প্রোল্যাকটিন হরমোনটা ক্ষরণ বেশি হওয়া চালু হয়। ঠিক আছে, ইস্ট্রোজেন লেভেল বেড়ে যায়, তো প্রোল্যাকটিন লেভেলটাও বেড়ে যায়। এই প্রোল্যাকটিন লেভেল যে বাড়বে, এর জন্য কি দায়ী, তাহলে এই প্রোল্যাকটিন লেভেল বাড়ার জন্য এর যে ক্ষরণ কোষগুলো মানে ল্যাক্টোট্রপস গুলো, তাকে বাড়তে হবে। তাহলে এই যে ল্যাক্টোট্রপ বেড়ে গেল না, একটা নর্মাল কন্ডিশনে ল্যাক্টোট্রপস গুলো পুরো পিটুইটারির প্রায় 15 to 20% মতো থাকে। ঠিক আছে, কিন্তু যখন এই প্রেগন্যান্সি পিরিয়ড আসে, তখন এই ল্যাক্টোট্রপস গুলো সংখ্যায় বৃদ্ধি পেয়ে যায়, বা কিছু কিছু ল্যাক্টোট্রপস কোষগুলো হয়তো নিজেরাও সাইজে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই ল্যাক্টোট্রপস গুলো পুরো যে পিটুইটারি, অগ্রপিটুইটারি, তার 50% কভারেজ করে ফেলে। যার ফলে আমাদের যে অগ্রপিটুইটারি থাকে বা ওভারঅল পিটুইটারি, সেই পিটুইটারিটা কিন্তু সাইজে বৃদ্ধি পেয়ে যায়। এর কারণে আমরা কিন্তু বলতে পারি যে পিটুইটারিটা কিন্তু একদম ছোট একটা অংশ, কিন্তু যখন আমাদের প্রেগন্যান্সি পিরিয়ড চলে, তখন কিন্তু মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি, সেটার সাইজ বৃদ্ধি পায়। বোঝা গেল, তাহলে পিটুইটারির কিন্তু সাইজ এই কারণে প্রেগন্যান্সি পিরিয়ডে মহিলাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যায়। এবার এই হরমোনগুলো কি মনে রাখার কোনো ট্রিক্স আছে, হ্যাঁ ট্রিক্স আছে। কি, আমরা পড়বো আমাদের ফ্ল্যাট পেগ বা পিগ, যা দিয়ে তুমি মনে রাখো, ফ্ল্যাট পেগ বা ফ্ল্যাট পিগ, তোমার যেভাবে মনে থাকে। ঠিক আছে, তো এইগুলোর মানে কি, দেখো এই যে এফ, এফ মানে কি, এফ মানে হচ্ছে আমরা কোথায় দেখলাম, দেখো এফ মানে আমরা দেখলাম এফএসএইচ, তাহলে আমি কি বলবো, এফ ফর এফএসএইচ। এল মানে কি, এল মানে হচ্ছে আমাদের এলএইচ, এরা দুজন কি, এরা দুজন হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোন, এদেরকে আমি কি বলবো, এদেরকে আমরা বলবো গোনাডোট্রপিক হরমোন। জিএনএইচ বলে লেখে না, বাট আমি শর্টে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এ দিয়ে কি হবে, এ দিয়ে হবে আমাদের এসিটিএইচ, এবং টি দিয়ে কি হবে, টি দিয়ে হবে আমাদের টিএসএইচ। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 4টে হরমোন আমি বললাম না, এই 4টে হরমোনকে আমরা বলি ট্রপিক হরমোন। এদেরকে আমি কি বলি, এদেরকে আমি বলি ট্রপিক হরমোন। কেন বলি একটু পরেই আমি এক্সপ্লেন করব। তাহলে এদেরকে কি বলছি, এদেরকে আমি বলছি ট্রপিক হরমোন। ঠিক আছে, আচ্ছা আর পেগ মানে কি,
পি ফর হচ্ছে আমাদের প্রোল্যাকটিন, তাহলে পি ফর কি প্রোল্যাকটিন। ই ফর এন্ডরফিন, কিন্তু এন্ডরফিন আমাদের অন্যান্য জায়গা থেকেও রিলিজ হয়, হাইপোথ্যালামাস থেকেও রিলিজ হয়, তো এন্ডরফিন কিন্তু আমরা এখানে উল্লেখ করব না, ঠিক আছে। আর জি ফর কি, জি ফর হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের মূল হরমোন, যেগুলো কিন্তু আমরা আগেই ডিসকাশন করলাম। কি বললাম, আমরা এমএসএইচ কে কনসিডার করব না, কারণ ওটা আমরা উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই না। এইবার আমাদের এই যে দুজন হরমোন আছে, এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি ডাইরেক্ট হরমোন। কি বলি, এদেরকে আমরা বলি আমাদের ডাইরেক্ট হরমোন। কাকে কেন কি বলছি এক্ষুনি আমি ডিসকাশন করব সেটা নিয়ে, ঠিক আছে, তাই কোনো টেনশন নিতে হবে না। দেখো, আমাদের এই যে আমাদের ফ্ল্যাট, এই ফ্ল্যাটের যে আমাদের চারটে আমাদের হরমোন, এই হরমোনগুলো কি করে, অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। দেখো, এই যে আমাদের অগ্রপিটুইটারি থেকে এই হরমোনগুলো ক্ষরণ হচ্ছে, তাহলে এদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে এদের প্রভুগ্রন্থি অর্থাৎ পিটুইটারির প্রভুগ্রন্থি অর্থাৎ হাইপোথ্যালামাস, বোঝা গেল। কিন্তু এই যে অগ্রপিটুইটারি থেকে এই চারটে হরমোন ক্ষরণ হলো না, এই চারটে হরমোন গিয়ে নির্দিষ্ট কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। যেমন এলএইচ, এফএসএইচ, এদেরকে আমি কি বলছি, এদেরকে বলছি গোনাডোট্রপিক হরমোন, অর্থাৎ এরা কিন্তু গিয়ে গোনাডে কাজ করছে। কি বলবো, যে এরা কিন্তু আমাদের গোনাডে গিয়ে কাজ করছে। দেখো এসিটিএইচ, এসিটিএইচ গিয়ে আমাদের আমাদের একটা কর্টেক্স অঞ্চল থাকে, সেই কর্টেক্স অঞ্চলে গিয়ে কাজ করে, যেটা কোথায় অবস্থিত, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিতে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিতে গিয়ে কাজ করে। টিএসএইচ, এটা কি, এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড বা আমাদের থাইরয়েড গ্রন্থিতে গিয়ে কাজ করে। তার মানে এরা অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। আর এরকম হরমোনদেরকে আমরা বলি ট্রপিক হরমোন, বোঝা গেল। কিন্তু আমাদের এই যে পিআরএল, পিআরএল কি করে, ডিরেক্টলি গিয়ে স্তন গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। জিএইচ কি করছে, ডিরেক্টলি গিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ত্বরান্বিত করছে। তাহলে এদেরকে আমরা তখন বলি ডিরেক্ট হরমোন। এরা কিন্তু গিয়ে কোনো নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে না, বরং আমাদের গ্রোথ হরমোন কি করে, শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে কখনো অস্থির বৃদ্ধি ঘটাচ্ছে, কখনো হয়তো কিডনি, কখনো হয়তো লিভার, তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু সে আমাদের বৃদ্ধি ত্বরান্বিত করছে। এবং পিআরএল কি আমাদের স্তন গ্রন্থিতে মিল্ক প্রোডাকশনে সাহায্য করছে। তাহলে এরা কিন্তু একটা ডিরেক্ট নেচারের হরমোন, তাই এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলি ডিরেক্ট হরমোন। যেটা বললাম সেটাই আমি লিখে এনেছি, তো একবার রিড আউট করে নিই। কি, দেখো, আমাদের ট্রপিক হরমোন হলো এমন এক ধরনের হরমোন যা অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির উপর কাজ করে এবং সেই গ্রন্থিকে উদ্দীপিত করে তার নিজস্ব হরমোন নিঃসরণ ও বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে ট্রপিক হরমোনের এক্সাম্পল কি, আমাদের এসিড ফ্ল্যাট, তাহলে আমি পরপরই লিখি তাহলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে। তাহলে ফ্ল্যাট, এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের এফএসএইচ। আচ্ছা, তারপর এল, এল মানে কি এলএইচ। তারপর এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের এসিডিএইচ। তারপর টি, টি মানে কি টিএসএইচ। তাহলে এগুলো কি আমাদের এক্সাম্পল। তাহলে যখন তোমাকে ট্রপিক হরমোন কি জিজ্ঞাসা করবে তখন কিন্তু তোমরা এক্সাম্পল দিয়ে দেবা। আর যখন তোমাকে বলবে ডাইরেক্ট হরমোন কি বা নন ট্রপিক হরমোন কি, মানে আমাদের যারা নন ট্রপিক তাদেরকে আমরা ডাইরেক্ট হরমোন বলছি। তাহলে আমাদের অগ্রপিটুইটারি গ্রন্থির প্রত্যক্ষ হরমোনগুলো অন্য প্রত্যক্ষ হরমোন মানে কি ডিরেক্ট হরমোন, তাহলে তারা কি করে, অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি তাদেরকে উদ্দীপিত করার পরিবর্তে সরাসরি নির্দিষ্ট লক্ষ্য বলয়ে গিয়ে কিন্তু সে কাজ করে। যেরকম কি, যেরকম এক্সাম্পল হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, সে যেখানে গিয়ে মনে করবে যে আমি এই জায়গায় বৃদ্ধি নিয়ন্ত্রণ করব, তাহলে সেখানে গিয়ে কিন্তু ডিরেক্টলি অ্যাক্ট করে, অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে উদ্দীপিত করে না। তাছাড়া আমরা কার কথা বলতে পারি, আমাদের বলতে পারি আমাদের প্রোল্যাকটিনের কথা, ঠিক আছে। তাহলে প্রোল্যাকটিনও কি করে, আমাদের স্তন গ্রন্থিতে গিয়ে তাকে কিন্তু আমাদের উদ্দীপিত করে, ঠিক আছে, মিল্ক প্রোডাকশনের জন্য সে ভূমিকা পালন করে, বোঝা গেল। আচ্ছা, এবার তাহলে এক এক করে আমরা আমাদের অগ্রপিটুইটারি হরমোনগুলো সম্পর্কে পড়ি, তারপর আমরা পড়বো আমাদের হাইপোথ্যালামাসের হরমোন, তাহলে কিন্তু এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বেশি সুবিধা হবে, ঠিক আছে। প্রথমে আমরা পড়ে নিই যে অগ্রপিটুইটারি থেকে কোন হরমোনগুলো বেরোচ্ছে, তারপর দেখবো যে ওই অগ্রপিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরণ হচ্ছে এদের ক্ষরণকে কে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পড়ছি আমাদের মাস্টার গ্ল্যান্ডকে, তারপর আমরা পড়বো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা আমাদের সুপ্রিম কমান্ডার নিয়ে। অর্থাৎ প্রথমে আমরা রাজাত পাটিদারের কথা বলছি, তারপর দেখবো যে রাজাত পাটিদারকে কি করে আমাদের বিরাট কোহলি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে এসটিএইচ বা জিএইচ বা আমরা তাকে কি বলি, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, এ কি করে, তার লক্ষ্য অঙ্গ বা টার্গেট, আমি কি বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা হরমোনের একটা টার্গেট সেল থাকে, ঠিক আছে। আমাদের হরমোন তো বেরিয়ে যাচ্ছে, এবার এই হরমোনটা বেরিয়ে গিয়ে কি সব জায়গাতেই গিয়ে কাজ করতে পারবে না, প্রত্যেকটা হরমোনের নির্দিষ্ট কোনো রিসেপ্টর থাকবে, একটা গ্রাহক থাকবে, তাহলে নির্দিষ্ট একটা কোষ থাকবে, সেই কোষকে আমরা কি বলি টার্গেট কোষ, যেখানে গিয়ে কিন্তু হরমোনটা কার্যসিদ্ধি লাভ করবে, তাই তো। তাহলে আমাদের গ্রোথ হরমোন কিন্তু তার লক্ষ্য অঙ্গটা আমরা বলতে পারি সমগ্র দেহ। এর কাজটা তাহলে কি, অস্থি ও তরুণাস্থি কোষের বৃদ্ধির মাধ্যমে দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া বাদ বাকিগুলো তোমরা পড়ে নিতে পারো, এগুলোও কিন্তু আমাদের বিভিন্ন কাজ। তাহলে এর মূল কাজটা কি, এর মূল কাজ হচ্ছে আমাদের শরীরের বৃদ্ধি ঘটানো, তাই একে আমরা কি বলি, তাই একে আমরা বলি আমাদের গ্রোথ হরমোন, বোঝা গেল। ব্যাস, খুবই ইজি। তারপরের হরমোনটা কি, তারপরের হরমোনটা হচ্ছে আমাদের টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নাম শুনেই বুঝতে পারছো,
থাইরয়েডকে স্টিমুলেট করবে। স্টিমুলেট মানে কি? স্টিমুলেট মানে হচ্ছে উদ্দীপিত করা, ঠিক আছে? স্টিমুলেট মানে উদ্দীপিত করা, স্টিমুলাস মানে কি? আমাদের উদ্দীপক, আর স্টিমুলেটিং মানে কি? যে উদ্দীপিত করতে পারে। তাহলে থাইরয়েডকে স্টিমুলেট যে করতে পারবে সেই হরমোনকে আমি কি বলবো? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ হয়? থাইরয়েড হরমোন। যারা হচ্ছে আমাদের T3 T4। তাহলে আমি কি বলতে পারি? যে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এবং থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন অর্থাৎ T3 এবং T4 হরমোন ক্ষরণে কিন্তু উদ্দীপিত করে আমাদের TSH। তাহলে এর লক্ষ্য অঙ্গ কি হবে? থাইরয়েড গ্রন্থি। ব্যাস। এবার নেক্সট জায়গায় চলে যাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করছো যে আমাদের কিন্তু লক্ষ্য অঙ্গের ভিত্তিতে এদের নামটাকে আমি ডিসাইড করছি, ঠিক আছে? এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে আমি তোমাদের বইতে যে ভুল জিনিসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করবো। নেক্সট হরমোন কি? নেক্সট হরমোন হচ্ছে আমাদের ACTH। এর নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। কেন এরকম নাম? কারণ দেখো, আমাদের এই হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থির দুটো অংশ আছে। ভিতরে একটা অংশ, তার নাম হচ্ছে আমাদের মেডালা। কি বলছি? ভিতরের অংশ হচ্ছে আমাদের মেডালা, আর বাইরের অংশ হচ্ছে আমাদের কর্টেক্স। এই যে কর্টেক্স অঞ্চল, এই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের ACTH। তাই এর নামটা কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। বোঝা গেল আমার কথাটা? ক্লিয়ার? ব্যাস। এবার এই জায়গা থেকে কি হয়? আমাদের কর্টিসল হরমোন ক্ষরণে কিন্তু উদ্দীপিত করে থাকে, ঠিক আছে? তাহলে লক্ষ্য গ্রন্থি কি হবে? আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল, ঠিক আছে? ওকে। এবার চলে আসি আমাদের প্রোল্যাকটিনের কথায়। প্রোল্যাকটিন কি হবে? প্রোল্যাকটিন মূলত আমাদের কি স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন করাবে। তাহলে এর টার্গেটটা কি হবে? এর টার্গেট কিন্তু হবে আমাদের কি? এর টার্গেট হচ্ছে আমাদের স্তন গ্রন্থি। এর টার্গেট কি? এর টার্গেট হচ্ছে আমাদের স্তন গ্রন্থি। গোনাড কি? না। কেন জিজ্ঞাসা করলাম একটু পরেই বুঝতে পারবে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এর টার্গেট কিন্তু আমাদের স্তন গ্রন্থি, তাই তো? আচ্ছা, তাহলে প্রোল্যাকটিন কি করে? প্রোল্যাকটিন মূলত আমাদের স্তন গ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ঘটায়, ঠিক আছে? তার মানে এ কিসে সহায়তা করে? এ কিন্তু আমাদের মিল্ক প্রোডাকশনে সাহায্য করে, ঠিক আছে? এটারও হেডিংটা ক্লিয়ার করে নিই একটু, 1 সেকেন্ড। ব্যাস। আচ্ছা, তাহলে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাকশন। কি বলছি? এর কাজটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাকশন। কেন প্রোডাকশন ওয়ার্ডটা আমি ইউজ করছি একটু পরেই বলবো, ঠিক আছে? মিল্ক প্রোডাকশন বললে আমরা বলবো আমাদের প্রোল্যাকটিন। মিল্ক সিক্রিশন বা আমাদের মিল্ক ইজেকশন, ঠিক আছে, তখন আমি কি বলবো? তখন বলবো অক্সিটোসিন। তাই জন্য আমি ওয়ার্ডটা আলাদা করে মেনশন করে দিলাম। দুগ্ধ উৎপাদন কি বলবো? আমাদের প্রোল্যাকটিন। আর দুগ্ধ ক্ষরণের জন্য সহায়তা কে করে? সেটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, ঠিক আছে? আচ্ছা, এবং স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে। এটি GnRH দমন করে FSH ও LH ক্ষরণ কমিয়ে ডিম্বস্ফোটন রোধ করে। ফলে কি হয়? স্তন্যদানকালে স্বাভাবিকভাবে গর্ভধারণ কম হয়। এটাও একটা কাজ। এছাড়া প্রোল্যাকটিন কি করে? মাতৃত্ববোধ গঠনে ভূমিকা পালন করে, ঠিক আছে? এবং দেহের ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থাকেও কিছুটা সক্রিয় করে তোলে এই অবস্থায়। ওকে, তাহলে আমাদের প্রোল্যাকটিনটাও ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি আমাদের গোনাডোট্রপিক হরমোনে। এবার এই গোনাডোট্রপিক হরমোন নিয়েই তোমাদের বইতে যত খিচুড়ি পাকিয়ে দিয়েছে। গোনাডোট্রপিক হরমোন আমি বলে দিচ্ছি মাত্র দু প্রকারের। ক প্রকার বলছি? গোনাডোট্রপিক হরমোন মাত্র দু প্রকারের। একটা হচ্ছে আমাদের FSH, একটা হচ্ছে আমাদের LH। এবারে এই কনফিউশনটা দূর করার জন্য আমি নিয়ে নেব এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড। তো এই নিয়ে নিলাম একটা ব্ল্যাঙ্ক স্লাইড, আর এখানে আমি লিখবো আমাদের টপিক হচ্ছে গোনাডোট্রপিক হরমোন, তাই তো? এবার আমি এতক্ষণ বলছিলাম কি, যে আমাদের যে টার্গেট কোষ, সেই টার্গেট কোষের ওপরেই ভিত্তি করে কিন্তু আমরা বেশিরভাগ হরমোনগুলোর কি নামটা ডিজাইন করছিলাম, তাই তো? তাহলে আমাদের এই যে গোনাডোট্রপিক হরমোন, তাহলে এই গোনাডোট্রপিক কেন গোনাডো বলছি? কারণ এর যে টার্গেট, এই টার্গেটটা কি? এর টার্গেটটা কিন্তু হচ্ছে আমাদের গোনাড, তাই তো? আর গোনাড মানে কি? গোনাড মানে হচ্ছে আমাদের জনন গ্রন্থি। আর এই জনন গ্রন্থিটা কি হবে? জনন গ্রন্থিটা আমাদের পুরুষ দেহে আলাদা হবে এবং স্ত্রী দেহে আলাদা হবে। তাহলে পুরুষ দেহের জনন গ্রন্থিটাকে, পুরুষ দেহের জনন গ্রন্থি হচ্ছে আমাদের শুক্রাশয়, এবং স্ত্রী দেহের জনন গ্রন্থি কি? সেটা হচ্ছে আমাদের ডিম্বাশয়, তাই তো? এবার এই শুক্রাশয় আর ডিম্বাশয়ের ওপর তার মানে যে কাজ করবে তাকে আমি বলবো আমাদের গোনাডোট্রপিক হরমোন। কারণ গোনাডোট্রপিক হরমোন আমি কাকে বলবো? যার টার্গেট হবে গোনাড। কিন্তু আমাদের প্রোল্যাকটিন কি আমাদের তাহলে গোনাডোট্রপিক হরমোন বলা উচিত? না। কারণ এর টার্গেট কি? আমাদের PRL এর টার্গেট হচ্ছে আমাদের স্তন গ্রন্থি, তাই তো? তাহলে স্তন গ্রন্থিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে যখন গর্ভাবস্থা থাকে তখন মিল্ক প্রোডাকশনের জন্য ভূমিকা পালন করে কি? আমাদের প্রোল্যাকটিন, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের গোনাডোট্রপিক হরমোনের মধ্যে পড়লো লজিক্যালি? না। কারণ এটা তো আমাদের স্তন গ্রন্থি কি আমাদের গোনাড? নো। তাহলে এটা কেন আমাদের PRL একটা গোনাডোট্রপিক হরমোন হবে? কখনোই হতে পারে না। তাই জন্য দেখো, আমাদের গোনাডোট্রপিক হরমোন কিন্তু মাত্র দু প্রকার। তাহলে আমি যদি এর প্রকারভেদ করি, তাহলে আমি বলবো যে এটার প্রকারভেদ আমি যদি করতে চাই, তাহলে আমাদের গোনাডোট্রপিক হরমোন হবে আমাদের দু প্রকার। কি কি হবে? একটা হবে আমাদের LH, একটা হবে আমাদের FSH, ঠিক আছে?
কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে বইটা আছে সেই বইতে কি বলছে যে আমাদের জিটিএইচ ক প্রকার, জিটিএইচ বলছে আমাদের 4 প্রকার, একটা এফএসএইচ, একটা এলএইচ, একটা আইসিএসএইচ, একটা এলটিএইচ। তাহলে আবারও আমি আমার ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাই, আমি আরেকটা পেজ কপি করে নিই, কপি করে আমি সেটা লিখে দিই। আমি বলতে চাইছি যে আমাদের যে মাধ্যমিক লেভেলের বই আছে, এই মাধ্যমিক লেভেলের বইতে কি লেখা আছে যে আমাদের যে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন সেটা আমাদের 4 প্রকার। কি কি বলছে? বলছে আমাদের এফএসএইচ, বলছে আমাদের এলএইচ, বলছে আমাদের আইসিএসএইচ যেটা এক্সিস্টই করে না, আর একটা বলছে আমাদের পিআরএল। দেখো পিআরএল কেন হবে না বললাম? পিআরএল হবে না কারণ এর তো টার্গেট কোষটাই আলাদা, এর টার্গেট কোষ তো স্তন গ্রন্থি। তাহলে এটা কি করে গোনাডকে টার্গেট করছে? তাহলে এটা আমাদের গোনাডোট্রপিক হরমোন হওয়ারই কথা না। আইসিএসএইচ এরকম কোনো হরমোন কোনো স্ট্যান্ডার্ড মেডিকেল টেক্সট বুকে তুমি পাবে না, বা কোনো স্ট্যান্ডার্ড বইতে পাবে না। ইভেন আমি এখন নিয়ে এসেছি আমাদের এনসিইআরটির স্ক্রিনশট, যেখানে দেখো লেখা আছে কি এলএইচ অ্যান্ড এফএসএইচ স্টিমুলেট গোনাডাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আমাদের গোনাডের বিভিন্ন কার্যকারিতাকে কি আমাদের স্টিমুলেট করে, উদ্দীপিত করে। কে কে? এলএইচ অ্যান্ড এফএসএইচ, আর কাউকে বলেনি। হেন্স দে আর কল্ড গোনাডোট্রপিন বা গোনাডোট্রপিক হরমোন। তাহলে আমাদের এই যে গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন সেটা কে কে বলছে? বলছে আমাদের এফএসএইচ এবং এলএইচ। তার মানে আমাদের অ্যাকচুয়াল রিয়ালিটিটা কি, আমাদের সত্যিটা কি? রিয়ালিটিতে আমাদের যে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন সেটা আমাদের মাত্র দু প্রকার। কি কি? একটা হচ্ছে আমাদের এলএইচ, একটা হচ্ছে আমাদের এফএসএইচ। মাত্র এই দু প্রকারের হরমোন হয়, অন্য কোনো হরমোন কিন্তু আমাদের আইসিএসএইচ বলে এক্সিস্ট করে না। এবং প্রোল্যাকটিন কিন্তু একটা সেপারেট হরমোন, সে কিন্তু আমাদের গোনাডোট্রপিক হরমোনের মধ্যে পড়ে না। তাহলে দাদা কোনটা লিখবো? দেখো তোমাদের যখন পরীক্ষায় আসবে প্রশ্ন, আর এই পার্ট থেকে তোমাদের অনেক বেশি প্রশ্ন আসে, তাহলে তোমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য, এক্সামের জন্য এই পার্টটা মাথায় রাখতে হবে। কিন্তু এই পার্টটা তোমাদের ইন ফিউচার কাজে দেবে, যখন তোমরা ক্লাস 11-এ উঠবে, যখন তোমরা নিট এক্সামিনেশন দেবে, তখন কিন্তু তোমাদের ভুল কনসেপ্ট মাথায় থাকলে কাজ চলবে না। এবং নিট এক্সাম দিয়ে তোমরা যদি ফার্দার এমবিবিএস এর জন্য কোয়ালিফাই করো বা অন্য কোনো মেডিকেল স্ট্রিম নাও, বা হয়তো জুওলজি হায়ার স্টাডি করছো, তখন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমাদের জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন সেটা কিন্তু মাত্র দু প্রকার। একটা হচ্ছে আমাদের এলএইচ, একটা হচ্ছে আমাদের এফএসএইচ। আইসিএসএইচটা কি? দেখো আমাদের এই যে এলএইচ, এই এলএইচ আমাদের স্ত্রী দেহেও কাজ করে, পুরুষ দেহেও কাজ করে। এই এলএইচটা আমাদের পুরুষ দেহে ইন্টারস্টিশিয়াল সেলে গিয়ে কাজ করছে, শুক্রাশয়ে একটা সেল রয়েছে বিশেষ, তাতে গিয়ে কাজ করছে। তাই নাকি আমাদের এই এলএইচ কে, মানে আমাদের বইতে বলছে যে আমাদের এই এফএসএইচ কি বলছে যে এই এলএইচ কে আমাদের পুরুষ দেহে আমরা আইসিএসএইচ বলছি। ঠিক আছে? আর এটার কোনো লজিক নেই। ঠিক আছে? মানে এরকম কোনো জায়গায় মেনশন নেই যে আমাদের পুরুষ দেহে আমাদের এলএইচ কে আইসিএসএইচ বলে থাকি। তবুও এটা কিছুটা আমরা মেনে নিতে পারি যে ঠিক আছে, একটা হরমোনকে আমি নাম বদলে আমি কিছুটা রেকগনাইজ করলাম, ঠিক আছে, এটা তাও মানা যায়। কিন্তু পিআরএল কিন্তু কনসেপচুয়ালি একটা পুরোপুরি ভুল জিনিস, যে পিআরএল কখনো জিটিএইচ এর ভাগ হতেই পারে না রিয়ালিটিতে। বুঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো চলো প্রথমে সঠিকটা জেনে নেওয়া যাক, তারপর আমরা ভুলটাও জেনে নেবো। ঠিক আছে? তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, ব্যাস। আচ্ছা, তাহলে এলএইচ কি? লিউটিনাইজিং হরমোন। তাহলে কোথায় কোথায় কাজ করবে? বোথ পুরুষ দেহে এবং নারী দেহে। ঠিক আছে? অ্যাকচুয়াল রিয়েলিটি এটা, তারপর বইয়েরটাও আমি বলে দেবো। তাহলে পুরুষ দেহ কি? পুরুষ দেহের শুক্রাশয় লেডিক কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে পুং হরমোন অ্যান্ড্রোজেন, মূলত টেস্টোস্টেরন, তার ক্ষরণ সে ঘটায়। তাহলে যেহেতু এ কি করছে? শুক্রাশয়ের উপর কাজ করছে, তার মানে গোনাডের উপর কাজ করছে, তাই এটা কিন্তু একটা গোনাডোট্রপিক হরমোন। তাহলে গোনাডোট্রপিক হরমোনের টার্গেট কোষ কি? গোনাডোট্রপিক হরমোনের টার্গেট হচ্ছে আমাদের গোনাড বা জনন গ্রন্থি। তাহলে গোনাড বা জনন গ্রন্থি কি? সেটা হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোনের টার্গেট। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুক্রাণু উৎপাদন বা স্পারমেটোজেনেসিস, স্পারমেটোজেনেসিস হচ্ছে শুক্রাণু উৎপাদন পদ্ধতি, তাতে এ সহায়তা করে। আবার নারী দেহে কি হয়? স্ত্রী দেহে ডিম্বাণু ডিম্বাশয়ের বাইরে আনতে সাহায্য করে আমাদের কি? এলএইচ। কর্পাস লিউটিয়াম, তাহলে দেখো এই ডিম্বাশয়ের উপর এফেক্ট ফেলছে, তার মানে কি আমাদের গোনাডের উপর এফেক্ট ফেলছে, তাহলে গোনাডোট্রপিক হরমোন। কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে কিন্তু সহায়তা করে। তাহলে এই পার্ট থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি করে কোন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে? প্রোজেস্টেরন। কে সাহায্য করে? এলএইচ হরমোন। ঠিক আছে? ওকে, তারপর চলে আসি। তারপর আমাকে বলছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের পুরুষ দেহেও কাজ করে, নারী দেহেও কাজ করে। পুরুষ দেহে কি হয়? পুরুষ দেহে শুক্রাশয়ের সার্টোলি কোষে গিয়ে এসে কাজ করে। আগেরটা কি বলছিলাম? আগেরটা বলছিলাম আমাদের ইন্টারস্টিশিয়াল সেলে গিয়ে কাজ করে। এবারেরটা আমি কি বলছি? এটাকে বলছি সার্টোলি কোষে গিয়ে কাজ করে। এই যে ফার্দার ডায়াগ্রাম গুলো আছে সেটা তোমরা ক্লাস 12-এ গিয়ে ডিটেলসে পড়বে। এখন তোমরা এত
পুঙ্খানুপুঞ্জ ভাগ তো পড়তে পারবে না, শুক্রাশয়ের ভাগ ডিম্বাশয়ের ভাগ, তো এই আপাতত নামগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে কি বলছি, পুরুষদের শুক্রাশয়ে কি কাজ করে, তাহলে কি গোনাডে কাজ করছে, তাই গোনাডোট্রপিক হরমোন। তাহলে শুক্রাশয়ের সার্টলি কোষে ক্রিয়া করে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পার্মেটোজেনেসিসের ভূমিকা নেয়, পুং জনন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আর নারী দেহে কি হয়, স্ত্রী দেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকাল, যেহেতু ফলিকাল আসছে তাই এর নামটা কি ফলিকাল স্টিমুলেটিং হরমোন। তাহলে ফলিকাল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সহায়তা করে। তাহলে এখান থেকে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, ডিম্বাশয়ের যে গ্রাফিয়ান ফলিকাল বা ডিম্বথলির তার বৃদ্ধি ঘটিয়ে কিন্তু তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হয়। তাহলে এই ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে এখান থেকে সহায়তাটা কি করছে, এফএসএইচ করছে। আর এটা কোথা থেকে, ইস্ট্রোজেন কোথা থেকে বেরোচ্ছে, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকাল থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের এমসিকিউ। তাহলে এটা কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসে যে আমাদের ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকাল থেকে কিন্তু আমাদের কি আসছে, ইস্ট্রোজেন, আর আমাদের যে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি সেখান থেকে আসছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন ক্ষরণের সময় আমাদের এই জিনিসটা হতে, উদ্দীপিত হতে কে সাহায্য করছে, সেটা করছে আমাদের লিউটিনাইজিং হরমোন। আর আমাদের এই যে আমি বলছি যে আমাদের ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের জন্য গ্রাফিয়ান ফলিকলকে উদ্দীপিত করছি, সেটা কে করছে, সেটা করছে আমাদের এফএসএইচ হরমোন। এই দুটো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে এই যে এটা আমি প্রুফ দেখিয়ে দিলাম যে এখানে কি আসছে, এটা তোমরা পড়ে নিতে পারবে, এখানে সমস্ত কিছু লেখা আছে, কেউ যদি পড়তে ইন্টারেস্টেড থাকো। এবার চলে আসে আমাদের মাধ্যমিক সিলেবাসের কথা। তো মাধ্যমিকের সিলেবাসে আমাদের কি বলছে, মাধ্যমিকের সিলেবাসে আমাদের এরকম ভাবে আলাদা আলাদা করে কিছু ভুলভ্রান্তি বলে দিচ্ছে, সেগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, ওই যে বলছে পুরুষ দেহের শুক্রাশয় স্থিত ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে। এই যে এখানে এক লেখা আছে না, নিচে দেখবে বইতে লেখা আছে 1 নম্বর বলে, যে আর কি এলএইচ হরমোনকেই পুরুষ দেহে আমরা আইসিএসএইচ বলছি। অর্থাৎ ওরা কাইন্ড অফ মেনে নিয়েছে যে এলএইচ আর আইসিএসএইচ একই হরমোন, শুধুমাত্র এর নামটা আমরা আমাদের বইতে আলাদা আলাদা করে দিচ্ছি। তো কাইন্ড অফ এটা কিছুটা আমরা ভ্যালিড বলতে পারি। কিছু জায়গায় তোমরা আইসিএসএইচ এর নাম তাও দেখতে পাবে, ঠিক আছে, কোনো স্ট্যান্ডার্ড বুকে না পেলেও তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে। অনেক ইংরেজি বই, বাংলা বই আমি দেখেছি, তাতে আইসিসিসি এর মেনশন আছে, কিন্তু এলটিএইচ এটা কোনো মতেই কিন্তু একটা গোনাডোট্রপিক হরমোন নয়। ওকে, আচ্ছা, তাহলে এটা তোমরা পড়ে নেবে, এটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু খুব পরিমাণে তোমাদের প্রশ্ন আসে। আর এই যে এই পার্টটা আমি বলছি, গ্রাফিয়ান ফলিকল, সেখান থেকে ইস্ট্রোজেন, আর সেটা কি করছে, এফএসএইচ, এখান থেকে এমসিকিউ আসবে। আবার এই যে এলএইচ, এলএইচ কি করছে, আমাদের যে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি, এই পিত্তগ্রন্থি থেকে কিন্তু আমাদের প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করছে। তাহলে প্রোজেস্টেরন, পিত্তগ্রন্থি, এলএইচ এরা একই ক্যাটাগরিতে পড়ছে, একই ক্যাটাগরির প্রশ্ন হবে। যখনই এই শব্দগুলো দেখবে তাহলে কি এগুলোর মধ্যে কোনো না কোনো উত্তর চাইবে। আবার এফএসএইচ, গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি এবং আমাদের ইস্ট্রোজেন, এই ওয়ার্ডগুলো কিন্তু আবার একটা সেট অফ কোয়েশ্চেনের মধ্যে তোমরা পাবে। তাহলে এই দুটো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু পাবেই। বোঝা গেল? এবার চলে আসি আমাদের হাইপোথ্যালামাসের গল্পতে। তো হাইপোথ্যালামাসের গল্প বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা স্ট্রাকচার বুঝতে হবে। সেই স্ট্রাকচারটা হচ্ছে এটা। আমরা এই নিচের অংশটাকে কি জানি, এই নিচের অংশটা হচ্ছে আমাদের পিটুইটারি। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের পিটুইটারি। আর এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা কি, এই উপরের অংশটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, তাই তো? তাহলে এই যে দুটো অংশ, এই দুটো অংশকে এবার আমাদের বুঝতে হবে। এবার এখানে দেখো তুমি একটা কমপ্লেক্স জিনিস কি দেখতে পাচ্ছ, যে এখানে একটা আমাদের এরকম নিউরন রয়েছে। হয়তো অনেকে নিউরনের সাথে পরিচিত, হয়তো অনেকে নিউরনের সাথে অপরিচিত। যারা অপরিচিত নেক্সট চ্যাপ্টারেই পড়তে পারবে। নিউরন মানে কি, নিউরন মানে হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষটা কি, ভাবো তোমার বাড়িতে ঝাঁটা আছে, সেই ঝাঁটাটা হচ্ছে একটা নার্ভ। নার্ভের নাম শুনেছো তো, স্নায়ু। ওই যে ঝাঁটা, ওই ঝাঁটার এক একটা একক কি, মানে ওই ঝাঁটাটাকে সব থেকে ছোট আমি ক ভাগে ভাগ করতে পারি, একটা ঝাঁটার কাঠিতে। তার মানে ওই যে ঝাঁটার কাঠি, ওই ঝাঁটার কাঠিটা হচ্ছে এক একটা নিউরন। কি বললাম, যে এরকম ভাবে অনেকগুলো ঝাঁটার কাঠি একত্রিত হয়ে একটা ঝাঁটা তৈরি হয়েছে। সেই ঝাঁটাটা কি, সেই ঝাঁটাটা হচ্ছে একটা স্নায়ু বা নার্ভ। কি বলছি, যে পুরো ঝাঁটাটা হচ্ছে একটা স্নায়ু বা নার্ভ। এর মধ্যে এই যে একটা ঝাঁটার কাঠি, আমি যদি একটা ঝাঁটার কাঠিকে আলাদা করে বাদ দিয়ে দিই, তাহলে এটাকে আমি বলবো আমাদের স্নায়ুতন্ত্রের একক। তাকে আমরা বলি আমাদের স্নায়ু কোষ বা নিউরন। কি বলছি, আমাদের স্নায়ু কোষ বা নিউরন। ডিটেলসে কোথায় পড়াবো, পরের চ্যাপ্টারে পড়াবো। তাহলে এই অবধি কি আপাতত ক্লিয়ার হলো? ব্যাস। এইবার আমাদের এই যে একটা নিউরন আমি দেখতে পাচ্ছি, একটা নিউরন কি হচ্ছে, এই যে নীল অংশটা, এটা আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে শুরু হচ্ছে, সোজা লম্বা গিয়ে আমাদের পস্টেরিয়র পিটুইটারি, অর্থাৎ আমাদের ওই যে ছোট পস্টের পিটুইটারি ছিল তার মধ্যে গিয়ে পড়ছে। অর্থাৎ এই যে বড় অংশটা না, এটা হচ্ছে অ্যাক্সন। এর নাম কি, একে বলা হয় নিউরনের অ্যাক্সন। তাহলে নিউরনের অ্যাক্সনের মাধ্যমে এখানে যে আমাদের হরমোনটা তৈরি হচ্ছে, সেই হরমোনটা নেমে চলে আসছে আমাদের কোথায়, পশ্চাৎ পিটুইটারিতে। কোন কোন হরমোন নেমে আসছে, হরমোন নেমে আসছে, একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, কি বলছি, একটা বলছি আমাদের অক্সিটোসিন, আর একটা হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন বা এডিএইচ। কি বলছি, আমাদের দুটো হরমোন আসছে, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ভেসোপ্রেসিন। কিভাবে আসতে বললাম,
আমি বললাম যে আমাদের হাইপোথ্যালামাস থেকে নিউরনের মাধ্যমে, নিউরনের কি অ্যাকশনের মাধ্যমে সে কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে নেমে আসছে। কি কি হরমোন? একটা অক্সিটোসিন, একটা কি আমাদের ভেসোপ্রেসিন, ঠিক আছে। এবার আমাদের তাহলে অগ্র পিটুইটারিতে হরমোন কি করে আসছে? দেখো অগ্র পিটুইটারির এখানে আমি একটা কিন্তু নিউরনই আঁকলাম, কিন্তু এই নিউরনটা কিন্তু আমাদের ছোট, তার মানে এই নিউরনটা হরমোনটা আমাদের অগ্র পিটুইটারিতে আনতে পারছে না। তার জন্য তাহলে কি দরকার? আমি কি বলেছিলাম যে আমাদের হরমোন কিসের মাধ্যমে যায়? রক্তের মাধ্যমে। তার মানে আমাদের এখানে একটা স্পেশাল রক্ত জালকের সিস্টেম আছে, এখানে একটা স্পেশাল আমাদের কি ব্লাড ভেসেলের নেটওয়ার্ক আছে। কি বলছি? যে এখানে আমাদের একটা স্পেশাল টাইপের, কি বলবো, যে এখানে আমাদের স্পেশাল কি বলতে পারি? ব্লাড ভেসেল নেটওয়ার্ক বলতে পারি, ব্লাড ভেসেল নেটওয়ার্ক বলতে পারি, ঠিক আছে। ব্লাড ভেসেল নেটওয়ার্ক মানে কি? রক্ত জালকের নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই যে বিশেষ একটা রক্ত জালকের নেটওয়ার্ক, একে আমরা বলি হাইপোথ্যালমিক পোর্টাল সিস্টেম। কি বলি? এই যে আমাদের এই নেটওয়ার্কটা, একে আমরা বলি হাইপোথ্যালামিক পোর্টাল সিস্টেম। কি বলি? হাইপোথ্যালমিক পোর্টাল সিস্টেম। কি বলি? হাইপোথ্যালমিক পোর্টাল সিস্টেম, ঠিক আছে। তাহলে এই যে হাইপোথ্যালমিক পোর্টাল সিস্টেম, এর মাধ্যমে কিন্তু আমাদের এখানে যে হরমোনগুলো তৈরি হচ্ছে, সেই হরমোনটা এই রক্তের মাধ্যমে নেমে আমাদের অগ্র পিটুইটারিতে চলে আসে। তার মানে আমি বলতে পারি যে আমাদের যদি আমাদের হাইপোথ্যালামাস ওপরে থাকে, হাইপোথ্যালামাস তো ওপরে থাকে, তাহলে হাইপোথ্যালামাস, তার থেকে দু রকমের হরমোন ক্ষরণ হয়। একটা হরমোন ক্ষরণ হয়, তারা কিসের মাধ্যমে আসে? তারা আসে আমাদের রক্তের মাধ্যমে। একটা হরমোন কিসে আসে? রক্তের মাধ্যমে আসে। রক্তের মাধ্যমে কোথায় আসে? রক্তের মাধ্যমে আসে আমাদের অগ্র পিটুইটারিতে। কি বলছি? আমাদের আসে আমাদের অগ্র পিটুইটারিতে। আর একটা কি হয়? আর একটা আসে আমাদের কিসের মাধ্যমে? নিউরনের অ্যাকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? নিউরনের অ্যাকশনের মাধ্যমে। নিউরনের অ্যাকশনের মাধ্যমে, তাই তো। তাহলে এরা কোথায় আসে? এরা আসে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে। কোথায় আসে? এরা আসে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে, পশ্চাৎ পিটুইটারিতে, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে আমাদের অগ্র পিটুইটারিতে কোন কোন হরমোন তাহলে রক্তের মাধ্যমে আসছে, আর পশ্চাৎ পিটুইটারিতে কোন কোন হরমোন তাহলে আমাদের আসছে? দেখো পশ্চাৎ পিটুইটারিতে দুটো হরমোন আসছে, একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, কি বলছি? একটা হচ্ছে আমাদের অক্সিটোসিন, আর একটা হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন। তাহলে এই দুটো হরমোন কিন্তু আমাদের আসছে কিসের মাধ্যমে? আমাদের নিউরনের অ্যাকশনের মাধ্যমে। তাহলে রক্তের মাধ্যমে কে কে আসছে? রক্তের মাধ্যমে কে কে আসছে সেটা বোঝার জন্য আমরা আবার চলে যাব আমাদের পিটুইটারির কাছে। কি বলছি? যে আবার আমি আমাদের পিটুইটারির কাছে চলে যাচ্ছি। পিটুইটারির মধ্যেও কার কাছে যাচ্ছি? আমাদের অগ্র পিটুইটারির কাছে যাচ্ছি। তো অগ্র পিটুইটারি কি কি হরমোন ক্ষরণ করতো? দেখো আমাদের কি, আমাদের ফ্ল্যাট পিক, তাহলে কি এফ, এস এইচ, তারপর কি আমাদের এল এইচ, তারপর কি এ, তার মানে কি এসিটিএইচ, তারপর কে, তারপর হচ্ছে আমাদের টি, টি মানে কি টিএসএইচ, তারপর কি পি, পি মানে কি পিআরএল, তারপর কি হচ্ছে জি, জি মানে কি গ্রোথ হরমোন। আর একটা কি বলতে পারি? আর একটা বলতে পারি আমাদের এমএসএইচ। এইবার যদি আমি আমাদের হাইপোথ্যালামাসের কথা বলি, তাহলে হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন ক্ষরণ হবে সেটা কিন্তু আমরা এবার বলতে পারবো। এবার হাইপোথ্যালামাস থেকে কি কি রকমের হরমোন ক্ষরণ হয়? একটা হয় আমাদের রিলিজিং টাইপ, একটা হয় আমাদের ইনহিবিটিং টাইপ, অর্থাৎ একটা আমাদের ক্ষরণে সাহায্য করবে, একটা আমাদের ক্ষরণে বাধা দেবে। তাহলে এই যে এফএসএইচ এবং জিএইচ, এদেরকে আমি একসাথে কি বলি? জিটিএইচ বলি, গোনাডোট্রপিক হরমোন। তার মানে আমাদের এই যে গোনাডোট্রপিক হরমোনগুলো আছে, এই গোনাডোট্রপিক হরমোনের একটা রিলিজিং টাইপ হরমোন হয়, ঠিক আছে, ইনহিবিটিং টাইপ হরমোন হয় না। কি বললাম? বোঝা গেল? তারপর আমাদের এসিটিএইচ এর জন্য আমি কি বলবো? এসিটিএইচ রিলিজিং হরমোন, অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজিং হরমোন, অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিককে রিলিজ করতে বলবে, বা এরই একটা নাম হচ্ছে আমাদের কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। আচ্ছা টিএসএইচ কি? টিএসএইচ আরএইচ বা টিআরএইচ, ঠিক আছে, একই জিনিস। তাহলে টিএসএইচ আরএইচ বা টিআরএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, বা আমাদের থাইরোট্রপিন রিলিজিং হরমোন। পিআরএল কি হবে? পিআইএইচ হবে বা পিআইএফ হবে। এবার এখানে কিন্তু আমি কোনো পিআরএইচ বললাম না, অর্থাৎ আমাদের প্রোল্যাকটিন রিলিজিং হরমোন বললাম না, বরং কি বললাম? প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন বা প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর, একেই আমরা বলে থাকি আমাদের ডোপামিন, ঠিক আছে। এটা কে হয় আমাদের প্রোল্যাকটিন ইনহিবিটিং ফ্যাক্টর? সেটা হয় আমাদের ডোপামিন নামক একটা নিউরোট্রান্সমিটার, যে কিন্তু আমাদের হরমোনের মতো আচরণ করতে পারে। তাহলে ডোপামিন এমন একটা স্পেশাল কেমিক্যাল যে কিন্তু আমাদের নিউরোট্রান্সমিটার এবং হরমোন দু রকমেরই কাজ করে থাকে, ঠিক আছে। তাহলে এই ডোপামিন কিন্তু আমাদের প্রোল্যাকটিনকে বাধা দেয়। প্রোল্যাকটিন রিলিজ করার জন্য কোনো আলাদা হরমোন নেই, প্রোল্যাকটিন বাধা দেওয়ার জন্য আমাদের একটা ফ্যাক্টর বা হরমোন রয়েছে, যাকে আমরা বলি ডোপামিন। এবার এই জিএইচ, জিএইচ কে আমাদেরকে রিলিজও করতে পারে, আবার জিএইচ কে আমাদের বাধাও দিতে পারে। তাহলে এর কিন্তু আবার দু রকমের টাইপই আছে, আমাদের গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন। অর্থাৎ হাইপোথ্যালামাস এমন হরমোন ক্ষরণ করে যে গ্রোথ হরমোনকে রিলিজ করতে বলে, আবার এমন হরমোনও ক্ষরণ করে যে কিন্তু গ্রোথ হরমোনকে আমাদের বাধা দিতে বলে, ঠিক আছে।
আচ্ছা এমএসএইচ কি? এমএসএইচ আমাদের দু প্রকারের হয়, এমএসএইচ আরএইচ এবং এমএসএইচ আইএইচ। কিন্তু আমি কি বলছি যে আমাদের এই এমএসএইচ কে নিয়ে মাতামাতি করা ছেড়ে দাও, কারণ এটা কিন্তু আমাদের জন্য খুবই ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা বাদ দিই, আর বাদ বাকি কিন্তু এরকম চলে আসলো। তাহলে কতগুলো হলো দেখো, আমাদের এই একরকম হলো, এই দু রকম, এই তিন রকম, এই চার রকম, এখানে 5 6, আর এটাকে যদি আমি ধরি তাহলে 7 8। ঠিক আছে, তাহলে এইগুলো মোটামুটি কিন্তু আমাদের হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার একটা স্পেশাল জিনিস, একটা টার্ম, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে তৈরি যে নিউরন গুলো হয়, এই নিউরন গুলো, এই সরি হরমোন গুলো তৈরি হয়। এই হরমোন গুলো কি হয়? আমি কি বলছি যে আমাদের এই যে একটা আমাদের নিউরন রয়েছে, এই নিউরনের মূল কাজ কি? এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকা নেয় মূলত। কিন্তু এই যে বিশেষ এক প্রকারের আমাদের কি আছে, বিশেষ এক প্রকারের নিউরন রয়েছে, এই নিউরন গুলো কি একটা, এদেরকে আমরা বলি নিউরো সিক্রেটরি সেল, নিউরো সিক্রেটরি সেলস। দেখো এরা এক প্রকারের বিশেষ ধরনের নিউরন, যে নিউরন কিন্তু আমাদের সিক্রেটরি নেচারের হয়ে যায়, অর্থাৎ এরা কিন্তু আমাদের ক্ষরণ করতে পারে, ক্ষরণ কার্য সম্পন্ন। ঠিক আছে, একটু ছবিটাকে একটু বেটার করি, নাহলে গাছ গাছ মনে হচ্ছিল, পুরো এখনো গাছ গাছ মনে হচ্ছে, বাট যাই হোক। ঠিক আছে, তাহলে এটা কি এক প্রকারের বিশেষ নিউরো সিক্রেটরি সেল, যেখান থেকে কিন্তু নিউরো সিক্রেটরি সেল কি করে, আমাদের হরমোন ক্ষরণ করতে পারে। তাহলে একে কি বলবো, আমাদের হরমোন ক্ষরণ করতে পারে। এবার এই যে হরমোন ক্ষরণটা হচ্ছে, এদেরকে আমরা কি বলবো, এদেরকেই আমরা বলবো নিউরো হরমোন। কি বলবো, যে আমাদের এই যে নিউরন থেকে হরমোন ক্ষরণ হচ্ছে, তাকে আমি কি বলবো, নিউরো হরমোন। তাই তো? তাহলে আমি কি বলবো, যে নিউরো হরমোন এমন এক ধরনের বিশেষ হরমোন, যা নিউরো সিক্রেটরি নিউরন, বিশেষ ধরনের এক প্রকার স্নায়ুকোষ দ্বারা তৈরি হয় এবং সংশ্লেষিত হয়। এটি সরাসরি রক্ত প্রবাহে মুক্ত হয় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে শরীরের দূরবর্তী কোনো লক্ষ্যকলায় গিয়ে কাজ করে। লক্ষ্যকলা মানে কি, আমাদের টার্গেট টিস্যু বা টার্গেট সেল। ঠিক আছে, অনেকগুলো কোষ মিলিত হয়ে কি হয়, একটা কলা তৈরি হয়। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু আমাদের নিউরো হরমোনের কনসেপ্ট। তার মানে আমাদের এই যে আমাদের এতগুলো হরমোন বললাম, জিএনআরএইচ, এসিটিএইচআরএইচ বা সিআরএইচ, টিএসএইচআরএইচ বা টিআরএইচ, পিআইএইচ বা পিআইএফ বা ডোপামিন, জিএইচআরএইচ বা জিএইচআরএইচ, এমএসএইচআরএইচ বা এমএসএইচআইএইচ, এবং আমরা কি বললাম, এবং আমরা বললাম যে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত হয় আমাদের অক্সিটোসিন, ভেসোপ্রেসিন। তাহলে এই যে আমাদের মোট এতগুলো হরমোন, এই হরমোনগুলো কি, এই হরমোনগুলো হচ্ছে আমাদের এক এক প্রকার নিউরো হরমোন। তাহলে নিউরো হরমোনের যদি আমি এক্সাম্পল দিই, তাহলে কি বলতে পারবো, অল টাইপ অফ রিলিজিং হরমোন বা ইনহিবিটিং হরমোন, তার প্রত্যেকটা টাইপ। তাই তো? আর তাছাড়া কি, তাছাড়া হচ্ছে আমাদের অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। লোকে একটা জিনিস একদমই ক্লিয়ার করতে পারে না, সেটা হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিনের কনসেপ্ট। সেই কনসেপ্টটা কি? দেখো আমি এখানে কি বললাম, আমি বললাম যে হাইপোথ্যালামাস থেকে তৈরি হয়ে নিউরনের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে আসে হচ্ছে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন। তাই তো? তার মানে এই অক্সিটোসিন ভেসোপ্রেসিন তৈরি হচ্ছে কিন্তু হাইপোথ্যালামাসে, এসে সঞ্চিত হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে। আবার ক্ষরণ হতে হলেও কি, এখানে যেহেতু সঞ্চিত আছে, তাহলে পশ্চাৎ পিটুইটারি থেকেই কিন্তু মানে ক্ষরিত হবে। বোঝা গেল? তাহলে আমাদের অক্সিটোসিন, ভেসোপ্রেসিন এমন দুটো স্পেশাল হরমোন, যে তৈরি হয় হাইপোথ্যালামাসে, কিন্তু থাকে কোথায়, পশ্চাৎ পিটুইটারিতে, এবং পশ্চাৎ পিটুইটারি থেকেই কিন্তু প্রয়োজন মতো সে ক্ষরণ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক এক করে কাজগুলো পড়ে নেওয়া যাক। প্রথমে কি বলছে, প্রথমে বলছে এসআরএইচ মানে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, বা জিএইচআরএইচ তার মানে কি, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। ঠিক আছে, সব ফুল ফর্ম তো এখানে লিখতে গেলে পুরো ভর্তি হয়ে যাবে, তাই সব আমি লিখিনি, একটু তোমাদেরকে টেক্সট বুক পড়তে হবে এগুলোর জন্য। ঠিক আছে, কারণ তোমাদের বইতে কি বেশ কিছু জিনিস ভুল দেওয়া আছে, তবে তোমাদেরকে তো সিলেবাসের জন্য পড়তে হবে। যেমন আমি এটা বলে দিলাম, তাহলে তোমাকে এখন কোনটা বলে দিলাম, এই যে এই পোর্শনটা বলে দিলাম, তাহলে তোমাকে বই খুলে পড়তে হবে, তাই বইটা কিন্তু একবার হলেও রিডিং দেবে। ঠিক আছে, টার্গেট কোষ কি হবে তাহলে, আমাদের অগ্রপিটুইটারি, কারণ গ্রোথ হরমোন কোথায় গিয়ে কাজ করবে, আমাদের অগ্রপিটুইটারি। গ্রোথ হরমোন, সরি, মানে গ্রোথ হরমোনটা কোথায় থাকে, আমাদের অগ্রপিটুইটারিতে। তাহলে আমাদের হাইপোথ্যালামাস কোথায় গিয়ে কাজ করবে, আমাদের অগ্রপিটুইটারি দিকেই কাজ করবে। তাই তো? তাহলে ও কি করবে, ও পিটুইটারির অগ্রখণ্ডকে এসটিএইচ বা গ্রোথ হরমোন ক্ষরণে সে কিন্তু উদ্দীপিত করবে। ঠিক আছে, আচ্ছা, সো এসআইএইচ বা সোমাটোস্ট্যানিন মানে এ কি করে, এ হচ্ছে আমাদের গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন, মানে একেই আমি কি বলতে পারি, একেই আমি বলতে পারি জিএইচআইএইচ। ঠিক আছে, নাম আলাদা আলাদা হতে পারে, কোনো ব্যাপার না, বুঝে নিয়ে করতে হবে কিন্তু। ঠিক আছে, তাহলে একেই আমরা বলি সোমাটোস্ট্যানিন, আবার একে আমরা বলি সোমাটোক্রিনিন। ঠিক আছে, যাই হোক, তাহলে এরও টার্গেট কি হবে, অগ্রপিটুইটারি। কি করবে, অগ্রপিটুইটারির অগ্রখণ্ডকে এসটিএইচ বা জিএইচ হরমোন ক্ষরণে বাধা দেবে। তাহলে বুঝতে পারছো, যখনই আমাদের ইনহিবিটিং হরমোন হবে তখন ক্ষরণে বাধা দেবে, আর যখনই রিলিজিং হরমোন হবে তখন কি হবে, ক্ষরণে উদ্দীপিত করবে। ব্যাস এটুকুই। তাহলে পিআইএইচ বা ডোপামিন সেটা কি করবে, আমাদের প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন, তাহলে কি করবে, অগ্রপিটুইটারিকে প্রোল্যাকটিন হরমোন ক্ষরণে বাধা দেবে। আবার যখন আমি বলবো এমআরএইচ মানে মেলানোট্রপিন রিলিজিং হরমোন, তাহলে কি করবে, ও এমএসএইচ ক্ষরণে উদ্দীপিত করবে আমাদের অগ্রপিটুইটারিকে। বোঝা গেল? একইভাবে যখন আমি বলবো জিএনআরএইচ, তাহলে জিএনআরএইচ কি মানে কি, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে গোনাডোট্রপিনটা কে, গোনাডোট্রপিন মানে গোনাডোট্রপিক হরমোন মানে জিটিএইচ। তাই তো? তাহলে সেটা কি হয়, সেটা হয় আমাদের
হচ্ছে LH ও FSH। তাহলে এই যে LH ও FSH তাদেরকে ক্ষরণে উদ্দীপিত কে করে? আমাদের GnRH। কোথায় গিয়ে কাজ করবে? আমাদের অগ্রপিটিউটারি কাজ করবে, তাই তো? আচ্ছা, তারপর কি TRH? TRH মানে কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে থাইরোট্রপিন রিলিজিং হরমোন কি করবে? আমাদের TSH ক্ষরণে উদ্দীপিত করবে অগ্রপিটিউটারিকে। তারপর ACTH, RH বা CRH, তাই তো? তাহলে এর নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজিং হরমোন। তাহলে একে আমি কি বলবো? যে এ আমার অগ্রপিটিউটারিকে ACTH ক্ষরণে উদ্দীপিত করবে। এবং আমাদের MIH বললে কি বলবো? মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন, যে কি করবে? আমাদের অগ্রপিটিউটারিকে MSH ক্ষরণে বাধা দেবে, ঠিক আছে? তো MIH এবং MRH এটা তোমরা লিস্ট থেকে বাদ দিয়ে দাও, কারণ এগুলো কিন্তু আমাদের হিউম্যানদের জন্য কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? কোথা থেকে বেরোয়? এটা আমাদের পার্স ইন্টারমিডিয়া থেকে বেরোয়, যেটা কিন্তু আমাদের জন্য প্রায় কম্বাইন্ড হয়ে যায়, আলাদা করে আমরা এর স্বতন্ত্র অস্তিত্ব ধরি না, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের সেই স্পেশাল দুটো হরমোন কে কে? যারা পশ্চাৎ পিরিয়ড থেকে ক্ষরিত হচ্ছে, ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, উৎপন্ন বলিনি কিন্তু, ক্ষরিত হচ্ছে। তাহলে এরা কিন্তু হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, তাই তো? তার মানে আমাদের যে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন তাদের উৎপত্তি কোথায় বা উৎপত্তি স্থলকে? হাইপোথ্যালামাস। কিন্তু আমাদের যখন বলবো তাদের ক্ষরণ স্থল, তাহলে বলবো পশ্চাৎ পিটুইটারি। যদি বলি যে তারা কোথায় সঞ্চিত থাকে, তাহলে কি বলবো? পশ্চাৎ পিটুইটারি, ঠিক আছে? তাহলে এগুলি হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, অর্থাৎ এরাও কিন্তু এক প্রকারের নিউরো হরমোন, কিন্তু তারা কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়, ঠিক আছে? অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিন হচ্ছে আমাদের লাভ হরমোন। কি বলবো? এটা হচ্ছে আমাদের লাভ হরমোন। এটা হচ্ছে আমাদের বার্থ হরমোন, ঠিক আছে? যখন সন্তান প্রসব করা হয় তখন জরায়ুর সংকোচন প্রসারণে কি আমাদের ভূমিকা পালন করে। আর কি বলতে পারি? লাভ হরমোন, বার্থ হরমোন, বা আমরা কি বলতে পারি? মিল্ক সিক্রিটরি হরমোন। কি বলতে পারি? মিল্ক সিক্রেটরি হরমোন, ঠিক আছে? এবার এর মধ্যে তুমি বার্থ হরমোন এবং মিল্ক সিক্রেটরি হরমোনের কথাটা বলবে, কিন্তু পেপারে কিন্তু লাভ হরমোনের কথাটা বলবে না, কারণ কোনো টেক্সট বুকে কিন্তু লাভ হরমোনের কথা মেনশন করা থাকে না। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে স্তন গ্রন্থির অনৈচ্ছিক পেশির সংকোচন দ্বারা দুগ্ধ ক্ষরণে মানে মিল্ক সিক্রেশনে সাহায্য করে। তাহলে দুগ্ধ ক্ষরণের জন্য কে ভূমিকা পালন করে? অক্সিটোসিন। দুগ্ধ তৈরির জন্য, মিল্ক প্রোডাকশনের জন্য কে দায়ী করে? প্রোডাকশন, পি ফর প্রোডাকশন, পি ফর প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিন কিন্তু তখন সেটাতে সাহায্য করে। জরায়ুর পেশির সংকোচন দ্বারা সন্তান প্রসবে ও সঙ্গমকালে বীর্যকে যোনি অংশ থেকে জরায়ুর দিকে চলাচলে কিন্তু সাহায্য করে আমাদের যে অক্সিটোসিন হরমোন। সাথে আমাদের যে বিভিন্ন মুহূর্তগুলো, ভালোবাসার মুহূর্ত, যেরকম হাগিং, টাচিং, এই সমস্ত কিছুতে কি কে ইনভলভ থাকে? আমাদের অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন কি? অক্সিটোসিন হচ্ছে আমাদের লাভ হরমোন। তাহলে আমাদের লাভ হরমোন কাকে বলি আমরা? আমরা কিন্তু বলি আমাদের অক্সিটোসিন। অক্সিটোসিন, ডোপামিন, ঠিক আছে? এরকম অনেক ব্যাপার ট্যাপার আছে। তো যেকোনো একটা জিনিস তো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে না, বাট আমি তোমাকে একটা জাস্ট ট্রেলার বললাম, পিকচার তো অনেক কিছুই আছে, ঠিক আছে? যখন আরো উঁচু ক্লাসে পড়বে তখন অনেক কিছুই জানতে পারবে। তারপর হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন। তো ভেসোপ্রেসিন কি? ভেসোপ্রেসিনকে আমরা বলে থাকি ADH। কেন বলি? এক এক করে কাজগুলো পড়ি, তাহলে বুঝতে পারবো। দেখো, কিডনির নালিকায় আমাদের জলের পুনঃশোষণ বাড়ায় কি? আমাদের ভেসোপ্রেসিন। তাহলে কি হয়? মূত্রের পরিমাণ বাড়ায় এবং দেহে কি আমাদের জল সমতাটা বজায় রাখে। এর জন্য আমরা একে কি বলি? এর জন্য আমরা একে বলি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি বলি? একে আমরা বলি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। শর্টে আমরা তাই একে কি বলি? ADH বলি। এবং এ কি করে? আমাদের রক্তজালককে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে। তার জন্য এর নাম হচ্ছে আমাদের ভেসোপ্রেসিন, ঠিক আছে? তাহলে আমাদের ভেসোপ্রেসিন নামটা কেন হলো? কারণ এ কিন্তু আমাদের রক্তজালককে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে দেয়। এবং আমাদের যে ভ্যাসোকথা অর্থ, ভ্যাসোকথার অর্থ হচ্ছে আমাদের রক্তজালক। কি বলবো? যে আমাদের ভ্যাসোকথার অর্থ হচ্ছে আমাদের রক্তজালক। আর এই যে প্রেসিন, এই প্রেসিন মানে হচ্ছে আমাদের চাপ। কি বলবো? প্রেসিন মানে হচ্ছে আমাদের চাপ। তাই এর নামটা কি হয়ে গেল? তাই এর নামটা হয়ে গেল ভেসোপ্রেসিন। তাই এদের কিন্তু নামেরও একটা লজিক রয়েছে, ঠিক আছে? এই লজিক কিন্তু জীবন বিজ্ঞানে নেই, এটা যে বলে তার মানে সে সেই লজিকটা জানে না, তাই। বোঝা গেল? তাহলে এরপর বেশ কিছু ওই ফ্যাক্ট যেগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো একবার দেখে নাও। যে মৎস্য চাষের ক্ষেত্রে আমরা পিটিউটারি নির্যাসকে মাছে ইনজেক্ট করে কৃত্রিমভাবে মাছের প্রজনন করানো হয়, ঠিক আছে? দুগ্ধ উৎপাদনের জন্য দুগ্ধবতী গাভীর দুগ্ধক্ষরণ বাড়াতে অনেক সময় পিটুইটারি হরমোন প্রয়োগ করা হয়। আর প্রথম আবিষ্কৃত আমাদের যে প্রাণী হরমোন ছিল সেটা কি ছিল? সেটা ছিল আমাদের সিক্রিটিন। বোঝা গেল? তাহলে আমাদের চ্যাপ্টার আজকে মোটামুটি শেষ। আগের দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা কি ছিল? যে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? কোনটা হয়? সেটা হয় কিন্তু আমাদের যকৃৎ বা লিভার, ঠিক আছে? এটাই আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে যদি বলে মানবদেহের সর্ববৃহৎ বহিঃক্ষরা গ্রন্থি কি? তাহলে কি? যকৃৎ বা লিভার। যদি বলে মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি? তাহলে সেটা কি হবে? সেটা হবে আমাদের থাইরয়েড গ্রন্থি। যদি বলে সবথেকে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থি কি বা সবথেকে ক্ষুদ্র গ্রন্থি কি? তাহলে আমরা বলবো আমাদের পিনিয়াল গ্রন্থি, ঠিক আছে? এবার যদি আমাদের পিনিয়াল গ্রন্থি অপশনে না থাকে, যদি পিটুইটারি গ্রন্থি থাকে, তাহলে আমরা পিটুইটারি গ্রন্থিকে মার্ক করবো। কারণ আমি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড বইতে বা এখনো বিভিন্ন রেফারেন্সেসে পিটুইটারি গ্রন্থিকেই অ্যাজ আ স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড মেনশন করতে দেখেছি। তো পিটুইটারি গ্রন্থি এবং পিনিয়াল গ্রন্থি দুটোই খুবই ছোট,
তো আমরা আমাদের বইতে পিনিয়াল গ্রন্থি দেওয়া আছে, তো পিনিয়াল গ্রন্থিকে মেনশন করব। যদি আমাদের অপশন থাকে মানে এমসিকিউ থাকে, আর এমসিকিউ তে আমাদের পিনিয়াল গ্রন্থি না থাকে, পিটুইটারি গ্রন্থি থাকে, তাহলে তখন আমরা পিটুইটারি গ্রন্থিকে মার্ক করব। বোঝা গেছে? তো এগুলো ছিল আজকের আমাদের টপিক অফ ডিসকাশন। আশা করি আমাদের লেকচার তোমাদের খুব ভালো লেগেছে। আবারও মনে করিয়ে দেবো যে প্রত্যেকটা লেকচারের আমাদের যে ক্লাস নোটস, ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেন শিট, অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালস, এরপরে ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলা শিটস আসবে, সমস্ত কিছু কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল তাতে নোটিফাই করে দেবো, তাই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। আশা করি প্রত্যেকটা লেকচার তোমাদের এভাবেই ভালো লাগবে। আমাদের আজকের যে লেকচারটা ছিল সেটাকে আমি হাইলি এনগেজিং করার চেষ্টা করেছিলাম, এবং এমনভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে তোমাদের কিন্তু সমস্তটা একদম মাথায় ঢুকে থাকে, এবং তোমাদের বইতে যত ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো তোমাদের কাছে একদম কনসেপচুয়ালি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, যাতে তোমাদের মনে কোনো ডাউট না থাকে। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, এবং আমি সেটা অবশ্যই রিজলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আবারও দেখা হবে আমাদের অন্য কোনো সেশনে। ততক্ষণের জন্য কিপ স্টাডিং, আর প্রত্যেকটা ক্লাসকে ভালো করে রিভাইজ করো, তার ডেইলি প্র্যাকটিস কোশ্চেন সিটটা সলভ করো। এভাবে প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে লেগে থাকো। মাধ্যমিক 2027 তোমাদেরকে 100-তে 100 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবছর তোমরা 2026-এর আমার যে সাজেশন ভিডিও ছিল সেটাকে চেক করে দেখো, তার মধ্যে আমি যা যা প্রশ্ন দিয়েছি তাই তাই এসছে। আমি আমার ব্যাচে ভৌতবিজ্ঞানের জন্য যে সাজেশন দিয়েছিলাম তার থেকেই সমস্ত প্রশ্ন এসছে, তোমাদের জন্যও আসবে। হ্যাঁ, টাইম কনস্ট্রেন্টের জন্য আমি ভৌতবিজ্ঞানের সাজেশনটা ইউটিউবে আপলোড করতে পারিনি, কারণ আমার ইউটিউব জার্নি জাস্ট 1.5 মাস আগে চালু হয়েছে। তো 1.5 মাসের মধ্যে আমি সমস্তটা তো একসাথে কম্পাইল করে উঠতে পারিনি। তবে তোমাদের জন্য তো প্রথম থেকে শেষ অব্দি আমি আছি, তাই তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল এবং প্রত্যেকটা গাইডেন্স যা যা তোমাদের দরকার সমস্তটা পাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সমস্ত কিছু করে রেখো। তো আর বেশি ভিডিও লেন্দি করবো না, আজকের জন্য এটুকুই। টাটা।